এভরিওয়ান, আজকের যে ক্লাসটা এটা হলো সিন কম্প্রিহেনশনের উপরে। এই ক্লাসের মধ্যে আমরা শিখবো হলো যে কোশ্চেন 1, কোশ্চেন 2 আর কোশ্চেন 3 কীভাবে ইজি ট্রিক্সগুলি অ্যান্ড স্ট্র্যাটেজিস ফলো করে ফুল মার্কস অর্জন করা যায়। আমি দুর্বা রয় ধ্রুব, আমি কারেন্টলি রেদওয়ান্স মেথডে অ্যাজ অ্যান ইংলিশ ইনস্ট্রাক্টর আছি। সো এর পরে মানে লাস্টের মধ্যে এই ক্লাসের শেষে তোমরা কি করবা জানো, তোমরা হয়ে যাবে পুরো একবারে মাস্টার অফ সিন কম্প্রিহেনশন। সব সিন কম্প্রিহেনশন তোমাদের কাছে দুধ ভাত লাগবে। সো এই যে ক্লাসের মধ্যে আমরা কি কি জিনিস শিখবো এবং কিভাবে শিখবো, আজকের ক্লাসে আমরা ফার্স্ট অফ অল একটা প্যাসেজ কিভাবে পড়তে হয়, ওটার মধ্যে কীভাবে ভোকাবুলারিগুলি আলাদা আলাদা করে দেখতে হয়, ওগুলি কীভাবে মাথায় রাখবা, এর পাশাপাশি প্রত্যেকটা সেন্টেন্স ডিপে গিয়ে কীভাবে বুঝবা, ডিরেক্ট মিনিং, ইনডিরেক্ট মিনিং, লিটারাল মিনিং, কনটেক্সচুয়াল মিনিং সবগুলি বোঝাবো। এর পরবর্তীতে তোমাদের এমসিকিউর যে অ্যান্সারগুলি ওগুলি কিভাবে তুমি তোমাদের প্যাসেজ থেকে বের করবা, শর্ট কোশ্চেনের অ্যান্সার কীভাবে প্যাসেজ থেকে বের করবা ইন আ ইজি ওয়ে, কীভাবে অ্যান্সার করতে হবে ওগুলি, আর সবচেয়ে ঝামেলার বিষয় কোশ্চেন 3 উইদাউট ক্লুজ ওইটা কীভাবে অ্যান্সার করবা ওটাও কি আমি দেখিয়ে দিব। আর লাস্টে সবার জন্য সবার পছন্দের জিনিস সাজেশন থাকছে। ওই সাজেশন তোমরা যদি ফলো করো, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এভরিথিং আমি দাগিয়ে দিচ্ছি ওটার মধ্যে। সো ওইটা যদি একবার ফলো করতে পারো আর যদি ওগুলি শেষ করতে পারো, তোমাদের 100% কমন পড়বে, দ্যাটস ফর শিওর। সো আমরা যদি দ্রুত ক্লাসটা শুরু করি, এখানের মধ্যে প্রথম কি থাকছে দেখো, প্রথম থাকছে হলো আমাদের মেহেরজানের গল্প, লাইক 24 মানে 22, 23, 24, 25, তোমরা তো 26 ব্যাচ সবাই পড়ছো আর সবার কাছে এটা একটা পছন্দের কাজ, এটা সবসময় মোটামুটি অনেক সময় আসে। সো এটা দিয়ে আমরা ক্লাসটা শুরু করব। এটার মধ্যে মেনলি আমরা কি করছি, আগে আমরা এই প্যাসেজটা পুরোপুরি পড়ে দেখি। তো এখানের মধ্যে কি লেখা আছে দেখো, মিনিট, ওকে শুরু করি। বলা হচ্ছে ফার্স্ট লাইন, মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। ফার্স্ট অফ অল তোমরা যখনই মানে একটা লাইন পড়বা, ওই লাইনের মধ্যে যতগুলি ওয়ার্ড আছে ওই ওয়ার্ডগুলির আলাদা আলাদা মিনিং আগে বুঝবা, তার পরবর্তীতে সবগুলির মিনিং একসাথে করে একটা সেন্টেন্স ফর্ম করা ট্রাই করবা, দেখবা তোমাদের সেন্টেন্সের মিনিংটা কি হয়ে গেছে। আর আরেকটা জিনিস কি জানো, সিন কম্প্রিহেনশনের ক্ষেত্রে উইদাউট ক্লুজের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রেই কি তোমাদের ভোকাবুলারির সেন্স থাকা অনেক ইম্পর্টেন্ট। আমি যদি সব রকম স্ট্র্যাটেজি তোমাদের মুখস্থও করিয়ে দিই, যদি তোমাদের ভোকাবুলারির সেন্স অনেক লো থাকে, মনে করো ভোকাবুলারি তুমি অনেক কম পারো, তাহলে দেখবে তোমরা আটকে যাচ্ছ। সো যেই কাজটা করবা ওইটা হলো ফার্স্ট অফ অল আমি এই ক্লাসটার মধ্যে যেই ভোকাবুলারিগুলির উপরে ফোকাস করে বুঝাচ্ছি, যেগুলির বাংলা বলে দিচ্ছি, অ্যান্সার করছি, ওইগুলি একটা খাতার মধ্যে নোট করে ফেলবা। এর পরবর্তীতে আমাদের যে সাজেশন থাকবে, ওই সাজেশনের মধ্যে যে প্যাসেজগুলি দেওয়া থাকবে, ওই প্যাসেজগুলির মধ্যেও যেই ভোকাবুলারিগুলি তোমার কাছে কষ্ট লাগছে বা বুঝতে অসুবিধা হচ্ছে, ওগুলোও কি একটা জায়গায় নোট করে ফেলবা। কয়েকদিন পর পর তুমি রিভাইজ দিবা, দেখবা যে তোমার ভোকাবুলারি সেন্সটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। এমন কিছু না, তোমরা যদি ভোকাবুলারি সেন্সটা বাড়াতে চাও বা ভালো করতে চাও, এরকম কিছুই না যে তোমার বাইরে থেকে কিছু একটা পড়তে হবে। জাস্ট ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের মধ্যে যেই প্যাসেজগুলি আছে, স্টোরিজগুলি আছে, পয়েমসগুলি আছে, ওইগুলি যদি তুমি একটু পড়ো, আর যেগুলি তুমি যেই ওয়ার্ডগুলির মিনিং জানো না ওগুলি যদি এক জায়গায় নোট করে রাখো পরে রিভাইজ দেওয়ার জন্য, দেখবা ভোকাবুলারি সেন্স তোমার অনেক ভালো হয়ে যাবে। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। এখানে দেখো, মেহেরজান লিভস ইন আ স্লাম। তো আমরা কি জানি স্লাম কি? স্লাম হলো বস্তি, সিরাজগঞ্জ কি একটা শহরের নাম, টাউন মানে কি শহর, প্রোটেকশন মানে কি নিরাপত্তা, আর এমব্যাঙ্কমেন্ট মানে কি বাঁধ। আর বাঁধ বলতে গেলে আমরা কি বুঝি, মনে করো যে একটা নদী আছে, এখন এই নদীর মাঝখানে একটা বাঁধ দেওয়া হয় যাতে তোমার নদীর জলটা বা পানিটাকে আটকানো যায়, ঠিক আছে। সো এই সেন্টেন্সের মধ্যে কি বলা হয়েছে, মেহেরজান হলো আমাদের পুরো প্যাসেজের সাবজেক্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে, ও ব্যাপারে এই পুরো প্যাসেজটা লেখা হয়েছে। সো মেহেরজান লিভস মানে মেহেরজান থাকে, ইন আসলাম মানে একটা বস্তিতে থাকে, অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট মানে হলো যে এখানে দেখবে একটা জিনিস, যে এখানে অন দেওয়া আছে আর এখানে ইন দেওয়া আছে, বলা হচ্ছে মেহেরজান থাকে হলো কি স্লামের ভিতরে, বাট স্লামটা কিসের উপরে, স্লামটা হলো তোমার সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্টের উপরে, মানে হলো সিরাজগঞ্জ টাউনের নিরাপত্তা বাঁধ একটা বানানো হয়েছে, ওই বাঁধের উপরে হলো কি তোমার স্লাম বস্তিটা, কারণ কি বাঁধের ভিতরে তো তোমার স্লাম থাকা মানে স্লাম হওয়া পসিবল না, রাইট। বাঁধের উপরে হলো স্লাম, এই কারণে উই আর ইউজিং অন। আর ওই স্লামের মধ্যে কে থাকে, মেহেরজান থাকে। এরপরেটা দেখো, দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। সো এখানের মধ্যে যদি একটা জিনিস দেখো, ওয়েট,
আমি লিখে দেই তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। বাদ, ঠিক আছে। সো আর স্লাম তো তোমরা বুঝতেই জানো, এর মধ্যে লেখার কিছু নাই। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। সো ফার্স্ট অফ অল দ্য হুইসপারিং উইন্ড কি এটা আগে বোঝো। হুইসপারিং কি? হুইসপারিং মানে হলো আস্তে আস্তে কথা বলা। আর যখন হুইসপারিং উইন্ড বলে, উইন্ড মানে বাতাস অবভিয়াসলি, সো আস্তে আস্তে কথা বলা বাতাস আবার এটা কিভাবে হয়, রাইট? সো তুমি বলতে পারো যে অনেক সময় তোমরা যখন নদীর ধারে বসে থাকো তখন হয় না এই জিনিসটা, যে তুমি আস্তে মানে নদীর বাতাস মানে নদীর ওখান থেকে যখন বাতাসটা আসছে তখন তোমার কানে এরকম মনে হচ্ছে যেমন আস্তে আস্তে কিছু একটা আওয়াজ হচ্ছে, যে শু শু করে একটা আওয়াজ যায়, ওইটাকে বলা হচ্ছে কি হুইসপারিং উইন্ড। হুইসপারিং মানে কি? আস্তে আস্তে কথা বলা বা আস্তে আস্তে যে লাইক আওয়াজটা ওটাকে বলা হচ্ছে। সো আমি বললাম আস্তে আস্তে যে আওয়াজ আসে বা আস্তে আস্তে কথা বল। আর উইন্ড তো বাতাস জানে। তো এখানে কি বলা হচ্ছে? দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, মানে রিভার যমুনার ওখান থেকে কি একটা বাতাসের আসছে, মেক্স দ্য ফায়ার আনস্টেডি। এখন মেক্স দ্য ফায়ার আনস্টেডি বলতে গেলে আমরা কি বুঝি? ফার্স্ট অফ অল আনস্টেডি বলতে গেলে বুঝি হলো টলমলে। মানে তুমি এরকমভাবে চিন্তা ভাবনা করো, স্টেডি মানে হলো তুমি এক জায়গায় পুরোপুরি বসে আছো, কোনো ধরনের মুভমেন্ট করছো না, তাহলে আনস্টেডি কি হবে? আনস্টেডি হবে স্টেডির পুরোপুরি উল্টা। তাহলে আনস্টেডি কি হবে? আনস্টেডি হবে হলো টলমলে, মানে তুমি লড়াচড়া করছো। এখন যখন একটা আগুন তুমি ধরিয়েছো, ওকে, আগুন যখন ধরিয়েছো ওটার মধ্যে যখন সাইড দিয়ে বাতাস আসবে ওই আগুনটাকে টলমলে হয়ে যাবে না, ওটা কি নিভু নিভু হওয়ার চেষ্টা করবে। ওই প্রেক্ষাপটের কথাই কি এখানে বলা হচ্ছে, যে যেহেতু এক সাইড থেকে বাতাস আসছে ওই আগুনটা কি যেটা মেহেরজান মানে ধরানোর চেষ্টা করছিল বা ধরিয়ে ফেলেছে ওটা টলমলে হয়ে গেছে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। সো দ্য ড্যান্সিং ফ্লেমস বলতে গেলে কি বোঝায়? ফার্স্ট অফ অল ফ্লেমস বলতে গেলে আমরা বুঝি হলো অগ্নিশিখা বা আগুন, আগুনের শিখা, এই বিষয়গুলো কি আমাদের ফ্লেমস বোঝায়। নাও দ্য থিং ইজ হোয়াট ডু উই মিন বাই ড্যান্সিং ফ্লেমস? মনে করো একটু আগে আমরা কি বললাম, যে বাতাস আসছে এক সাইড থেকে। সো যখন বাতাস আসে আমাদের যে আগুনের শিখাটা আছে বা অগ্নিশিখাটা আছে এটা কি লড়াচড়া করা শুরু করে না? সো মেহেরজানের কাছে ওটা এরকম মনে হচ্ছে যে এই যে ফ্লেমটা আছে বা অগ্নিশিখাটা আছে এটা নাচছে, এই জন্য এটাকে বলা হয়েছে কি ড্যান্সিং ফ্লেমস। এখন বিষয়টা কি? দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। তো রিমাইন্ড মানে কি? রিমাইন্ড মানে হলো মনে করিয়ে দেওয়া। রিমাইন্ড মানে কি? মনে করিয়ে দেওয়া। সো বলছে কি এই যে নাচছে যে অগ্নিশিখাটা বাতাসের কারণে এটা তাকে মনে করিয়ে দিচ্ছে। কি মনে করিয়ে দিচ্ছে? আর কাকে মনে করিয়ে দিচ্ছে? মেহেরজানকে মনে করিয়ে দিচ্ছে অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। নাও ইউ উইল আস্ক, ভাইয়া টার্ময়েল বলতে গেলে আমরা কি বুঝি? টার্ময়েল বলতে গেলে আমরা বুঝি হলো অশান্তি। টার্ময়েল বলতে গেলে কি বুঝি? অশান্তি ইন হার লাইফ। এখন যেহেতু একটি মানুষ বস্তিতে থাকছে, একটা বাঁধের উপরে বস্তিতে থাকছে, আর সে আগুন ধরানোর চেষ্টা করছে, ওই আগুন বাতাসের কারণে নিভু নিভু হয়ে যাচ্ছে, নাচানাচি করছে, সো তার লাইফে অলরেডি অনেক অশান্তি আছে এই বিষয়টা। সো এটাই বলছে যে এই যে ড্যান্সিং ফ্লেমসটা আছে এটা তাকে মনে করিয়ে দিচ্ছে তার জীবনের যে অশান্তি, তার জীবনের যে কষ্ট, এই বিষয়গুলি ব্যাপারে। ওকে, সো নেক্সট লাইনে যাও। নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং, আ ফ্যামিলি, অ্যারেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল। ফার্স্ট অফ অল আমরা ওয়ার্ডের মিনিংগুলি আগে বুঝি। ক্যাটেল বলতে গেলে আমরা কি বুঝি? গরু, বা মনে করো অনেকে গরু ছাগল এটা পালে না, মানে পালন করে, ওইদের ওই যে কালেকটিভ ওয়েতে ওটাকে আমরা ক্যাটেল বলে থাকি, ঠিক আছে। এর পরবর্তীতে হলো অ্যারেবল ল্যান্ড। এখন অ্যারেবল ল্যান্ড বলতে গেলে আমরা কি বুঝি? অ্যারেবল ল্যান্ড বলতে গেলে আমরা বুঝি হলো চাষযোগ্য মাটি, ঠিক আছে, চাষযোগ্য মাটি বা চাষযোগ্য ক্ষেত, হোয়াট এভার ইউ ওয়ান্ট সে। সো আরেকটা কি ছিল? ফ্যামিলি। ফ্যামিলি তো সবাই জানি, ফ্যামিলির বাংলা হলো কি? পরিবার, ঠিক আছে। সো এখানে বলা হচ্ছে নট লং অ্যাগো, মানে বেশি দিন আগে না, মানে কয়েকদিন আগেও বা কিছু সময় আগেও। নট লং অ্যাগো মানে কি? যে কিছু সময় আগে বা মনে করো কয়েকদিন আগে, এরকম একটা জিনিস বোঝানোর জন্য যে নট লং অ্যাগো কয়েকদিন আগে মেহেরজান হ্যাড মানে তার ছিল। কি ছিল? সব কিছু ছিল। আর এই সব কিছু দিয়ে কি বোঝানো হচ্ছে? একটা পরিবার, চাষযোগ্য মাটি, আর অ্যাট দি এন্ড কি? ক্যাটেল,
ঠিক আছে? তো এটা কি বোঝাচ্ছে যে তার সব কিছুই ছিল কিন্তু সে কোনো একটা কারণে সব কিছু হারিয়ে ফেলেছে, রাইট? সো আমরা নেক্সট লাইনে যাই। দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি। সো দ্য ইরোশন, নাও ইরোশন নর্মালি কি বোঝাচ্ছে? ইরোশন বলতে গেলে আমরা বুঝি হলো নদী ভাঙন। নদী ভাঙন কি? নর্মালি যখন মনে করো অনেক বেশি বর্ষাকালে, একটা জিনিস বোঝো, বর্ষাকালে যখন মনে করো জল অনেক বেশি বা পানি তোমাদের নদীতে পুকুরে অনেক বেশি হয়ে যায়, তখন কি হয়? দুইটা জিনিস পসিবল, একটা হলো ওভারফ্লো ঘটা আর একটা হলো রিভার ইরোশন ঘটা। এখন ওভারফ্লো বলতে গেলে আমরা কি বুঝি? দেখবা হলো যে নর্মালি যে নদীর যে লিমিটটা আছে না, যে এতটুকু নদীর জল ওঠে মানে পানি ওঠে, সো এটার উপরে যখন উঠে যায় তখন এটাকে আমরা বলছি ওভারফ্লো, মানে মাটির উপরে আসে পড়তেছে, এখন মাটির উপরে এসে পড়ছে, এত পানি জমে গেছে যেটা মাটির উপরে এসে পড়ছে, ওটাকে আমরা ওভারফ্লো বলছি। আর রিভার ইরোশন কি? রিভার ইরোশন হলো যে নদীর যে কিনারাগুলি আছে এগুলি যদি উইক থাকে, এগুলি যদি এত বেশি একটা শক্ত না থাকে, তখন যে পানি আছে এই পানির প্রেসারে ওই নদীর কিনারাগুলি কি হয়ে যায়? ভেঙে যায়। আর ওই নদীর কিনারাগুলি ভেঙে যাওয়ার কারণে কি এত ঝামেলা ঘটে, অনেক মানুষ অনেক জীবনও হারায়, তাদের লাইক বাসযোগ্য জমি, তারপর হলো চাষযোগ্য জমি, এগুলি সব হারিয়ে ফেলে এই বিষয়টা। সেখানে দেখো কি বলা হচ্ছে, ইরোশনের বাংলা কি? নদী ভাঙন। এখানে নদী ভাঙন হিসেবে বোঝানো হচ্ছে। ওকে, আমি কয়েকটা ওয়ার্ড যেগুলি বেশি কঠিন ওগুলি বাংলা লিখে দিচ্ছি, আরও কয়েকটা ওয়ার্ড আমি মুখে বাংলা বলছি, সবগুলি নোট করবা, ঠিক আছে? নোট অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এই বিষয়টা মনে রাখো। অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড, এখন গ্র্যাজুয়ালি বলতে গেলে আমরা কি বুঝি? গ্র্যাজুয়ালি বলতে গেলে আমরা বুঝি হলো আস্তে আস্তে, কোনো কিছু আস্তে আস্তে যদি হয় ওটাকে আমরা কি বলি? গ্র্যাজুয়ালি। আর কনজিউমড বলতে গেলে আমরা কি বুঝি? কনজিউমড বলতে গেলে আমরা বুঝি হলো গ্রাস করে ফেলা। তোমরা কি খাও না, মানে খাবার দাবার খাও না, ওটাও কি কনজিউম বলা হয়। এই বিষয়টাই কি? সো গ্র্যাজুয়ালি কনজিউমড, গ্র্যাজুয়ালি মানে হলো আস্তে আস্তে, আর কনজিউমড মানে কি? গ্রাস করা। সো গ্র্যাজুয়ালি কনজিউমড হবে কি? আস্তে আস্তে গ্রাস করা বা আস্তে আস্তে খেয়ে ফেলা, এই বিষয়টা। সো এখানে আমাদের কি বলা হয়েছে দেখো, দ্য ইরোশন অফ দ্য যমুনা, মানে যমুনা নদীর যে নদী ভাঙনটা ঘটেছিল ওইটা কি করেছে? ওটা আস্তে আস্তে গ্রাস করে ফেলেছে। কি গ্রাস করে ফেলেছে? অল হার ল্যান্ড প্রপার্টি, মানে তার যতগুলি জমি জমা ছিল সব জমি জমা আস্তে আস্তে গ্রাস করে ফেলেছে। কে গ্রাস করে ফেলেছে? ইরোশন অফ যমুনা, মানে কি? নদী ভাঙন। এটাই। নেক্সটে কি দেওয়া আছে? ইট ফাইনালি ক্লেমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। এখন ফার্স্ট অফ অল মনসুন বলতে গেলে আমরা কি বুঝি? মনসুন বলতে গেলে আমরা বুঝি হলো বর্ষাকাল, ঠিক আছে? আর লাস্ট মনসুন বলতে গেলে কি বোঝাচ্ছে? যে গত বর্ষাকাল, ঠিক আছে? মানে এখন যদি তার যে মানে যেই সিজনে লেখা হয়েছে আই ডোন্ট নো, বাট লাস্ট যে বর্ষাকালটা আছে তার পার্সপেক্টিভ অনুযায়ী ওইটাই কি? লাস্ট মনসুন, রাইট? সেখানে কি বলা হয়েছে দেখো, ইট ফাইনালি ক্লেমড। এখন হোয়াট ডু উই মিন বাই ক্লেম? এই জিনিসটা বোঝো। ক্লেম বলতে গেলে আমরা দুই ধরনের মিনিং বলতে পারি। ফার্স্ট হলো কোনো কিছু দাবি করা বা কোনো কিছু ছিনিয়ে নেওয়া, বোথ আর কারেক্ট ডিপেন্ডিং অন দ্য পার্সপেক্টিভ, যে আমি কোন সেন্সে সেন্টেন্সটা লেখা ট্রাই করছি। সো ছিনিয়ে নেওয়া বা দাবি করা। সেখানে কি বলা হচ্ছে? ইট ফাইনালি ক্লেমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, রাইট? মানে হলো তার যে শেষ শেল্টার ছিল, শেল্টারের বাংলা কি? শেল্টারের বাংলা হলো আশ্রয়। শেল্টারের বাংলা কি? আশ্রয়। তো বলা হচ্ছে তার যে শেষ আশ্রয়টা ছিল এটা কি? গত বর্ষাকালে পুরোপুরি রিভার ইরোশন মানে নদী ভাঙনের জন্য সে হারিয়ে ফেলেছে ওই জিনিসটা। সো এলানটাও গেল। ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডিভাওয়ার মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ। মানে কি বলা হচ্ছে? যে ইট টুক দ্য রিভার অনলি আ ডে, মানে কি এই যে নদীটা ছিল যমুনা নদী, এই যমুনা নদীর শুধুমাত্র একদিন লেগেছে। এই যমুনা নদীর কি লেগেছে? একদিন লেগেছে বা একদিন সে নিয়েছে জাস্ট টু ডু হোয়াট? জাস্ট টু ডিভাওয়ার। ডিভাওয়ার মানে কি? একেবারে গো গ্রাসে নিয়ে নেওয়া বা খেয়ে ফেলা, কনজিউমের একেবারে মনস্টার পার্ট। কনজিউম মানুষের মতো, মানে আমরা কনজিউম করি, বাট যদি কোনো একটা ভাল্লুক বা কোনো একটা মনস্টার কোনো কিছু খায় ওটাকে ডিভাওয়ার বলে না? ওই যে মনস্টার্স ওয়েতে খাচ্ছে, বা অনেক ফ্রেন্ডস থাকে না যারা মনে করো দেখলেই সব কিছু একবার টানা
মনে হয় যেমন নিঃশ্বাসের সাথে খেয়ে নিচ্ছে, ওগুলির হিসেবে আমরা ফান ওয়েতে ডিভাওয়ার বলি। বাট ডিভাওয়ার মানে হলো মনস্ট্রাস ওয়েতে, মানে মনস্টারের মতো যখন তুমি গো গ্রাসে খেয়ে ফেলো ওইটাকে আমরা কি বলি? ডিভাওয়ার বলি। ওকে, এখন ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডিভাওয়ার মেহেরস হাউস। এখন একটা জিনিস যেটা খেয়াল করবা, এখানের মধ্যে ওয়ার্ডের প্লেটা খেয়াল করবা যে কী ধরনের ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, কী ধরনের ইনডিরেক্ট মিনিং বোঝানোর চেষ্টা করছে। এখানের মধ্যে কিন্তু যে যমুনা নদীটা যে আছে, এই যমুনা নদীটাকে কিন্তু একটা লাইক কি বলে মনস্টারের একটা রূপ দেখাচ্ছে। এই কারণে কিন্তু কিছু কিছু ওয়ার্ড যেমন ডিভাওয়ার এই সব ওয়ার্ডগুলি ব্যবহার করছে। সো যখনই তোমরা সিন কম্প্রিহেনশন পড়ো বা যে কোনো প্যাসেজ পড়ো ইন ফিউচার বা কারেন্টলি, তখন ওয়ার্ডের প্লেগুলি খেয়াল করবা যে কী ধরনের ওয়ার্ড ব্যবহার করা ট্রাই করছে। যখন মনে করো একটা জিনিস কি জানো, সবসময় যে তোমাকে ডিরেক্টলি বলে দিবে যে আমি ওকে একটা মনস্টার কনসিডার করি, দ্যাট ইজ নট ট্রু। মাঝে মাঝে তোমাকে কী ধরনের ওয়ার্ড ব্যবহার করছে ওইটাও কি ডিপেন্ড করবে যে আমি তাকে কী হিসেবে বুঝি বা কী হিসেবে বোঝাতে চাচ্ছি ইনডিরেক্টলি, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট এই বিষয়টা। সো বলা হচ্ছে কি, এই যে নদীটা ছিল এই নদীর শুধুমাত্র একদিন নিয়েছে টু গো গ্রাসে, মানে পুরো গ্রাস করে নিতে মেহেরস হাউস, মেহেরের যে বাড়িটা ছিল ওইটা, মেহেরের যে গাছপালা ছিল ওইটা, এরপর কি ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ, তাদের যে যত সয় সম্পত্তি ছিল সব কিছু গ্রাস করতে এই নদীর শুধুমাত্র কয়দিন লেগেছে? একদিন লেগেছে। এই নদী শুধুমাত্র একদিন নিয়েছে, এই বিষয়টা। নেক্সটে খেয়াল করো, শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি মানে কি একটা খুশির পরিবার বা একটা মনে করো সুখে থাকা পরিবার ছিল তার এক সময়। শি হ্যাড তার ছিল একটা সুখে থাকা ফ্যামিলি ওয়ান্স, এক সময় তার একটা সুখে থাকা পরিবারও ছিল। এই বিষয়টা নিয়ে সে কি কষ্টে আছে। নেক্সটে দেখো, ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড and her family to diseases that cruel hunger and poverty brought to the family. Over the years মানে কি কয়েক বছরে গ্র্যাজুয়ালি, ঠিক আছে, কয়েক বছরে সে কি করেছে? she lost মানে সে হারিয়ে ফেলেছে। কাকে হারিয়ে ফেলেছে? তার হাজব্যান্ড, তার স্বামীকে হারিয়ে ফেলেছে। and her family মানে তার পরিবারকেও সে কি হারিয়ে ফেলেছে টু ডিজিজেস। ডিজিজেস বলতে গেলে আমরা কি বুঝি? ডিজিজেস বলতে গেলে আমরা বুঝি হলো রোগ। এই যে অসুখ রোগ এগুলিকে আমরা কি বলে থাকি? ডিজিজেস বলে থাকি। সো এখানে এটাই বোঝানো হচ্ছে যে তার হাজব্যান্ডকে মানে তার স্বামীকে, তার ফ্যামিলিকে মানে তার পরিবারকে সে কি অসুখ রোগে হারিয়ে ফেলেছে। আর এই অসুখ রোগগুলি কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে? এখানে যদি একবার খেয়াল করে দেখো, দ্যাট ক্রুয়েল হাঙ্গার পোভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, দ্যাট ক্রুয়েল হাঙ্গার। এখন বিষয়টা হলো হোয়াট ডু উই মিন বাই ক্রুয়েল? ক্রুয়েল বলতে গেলে আমরা বুঝি হলো নিষ্ঠুর। এখন একটা জিনিস বোঝো যে যদি রিভার ইরোশন ঘটে, রিভার ইরোশন মানে কি নদী ভাঙন ঘটছে, নদী ভাঙনের কারণে মেহেরজানের যত ফ্যামিলির সয় সম্পত্তি ছিল সব কিছু সে হারিয়ে ফেলেছে। সয় সম্পত্তি হারিয়ে ফেলেছে, তার ইনকাম করার সোর্সও কি হারিয়ে ফেলেছে। যদি একবার ইনকাম করার সোর্সও সে হারিয়ে ফেলে তখন সে খাবে কি? সো এই জন্যই বলা হয়েছে যে ওভার দ্য ইয়ার্স মানে কয়েক বছরে শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজেস দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। মানে ফ্যামিলিতে এই যে নিষ্ঠুর ক্ষুধা এবং এই যে দারিদ্রতা মানে দরিদ্র থাকার যে সমস্যাটা, এটার জন্য তার ফ্যামিলি মেম্বার্সরা কি অনেক অসুখে ভুগেছে, অনেক রোগে ভুগেছে। আর এই রোগ আর অসুখের জন্যই কি তার ফ্যামিলি মেম্বার্সগুলি মারা গিয়েছে, এই বিষয়টা। নেক্সটে হলো, কোথায় ছিলাম? নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড পেইন। হোয়াট ইজ দ্য মিনিং অফ লস অ্যান্ড পেইন? ফার্স্ট অফ অল দ্য মিনিং অফ লস, লসের মিনিং কি দাঁড়াচ্ছে? এটা হলো ক্ষতি। আর পেনের মিনিং কি দাঁড়াচ্ছে? কষ্ট। তো অবভিয়াসলি তুমি একটা ফ্যামিলি মেম্বারকে যখন তুমি হারিয়ে ফেলো তুমি একটা ক্ষতির মুখোমুখি হয়েছো, আর তোমার ওই ফ্যামিলি মেম্বারটাকে হারানোর জন্য তোমার জীবনে একটা কষ্টও আছে। সো এই বিষয়টা এখানে বলা হচ্ছে নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট। এখন নাও মানে কি এখন, শি ইজ দ্য অনলি ওয়ান লেফট মানে কি সেই একমাত্র মানুষ যে এখনো বেঁচে আছে, টু লিভ অন বেঁচে থাকছে, টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেন, সেই একমাত্র মানুষ যে বেঁচে আছে উইথ দ্য ক্ষতি আর কষ্ট নিয়ে একা বেঁচে আছে, এই বিষয়টা। নেক্সটে দেখো, দ্য গ্রিডি যমুনা
হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। এখানে গ্রিডি বলতে গেলে আমরা কি বুঝি? গ্রিডি বলতে গেলে আমরা বুঝি হলো লোভী। সো এখানে দ্য গ্রিডি যমুনা বলতে গেলে কি বোঝানো হয়েছে? লোভী যমুনা নদীর কথা বলা হচ্ছে। এখন বিষয়টা হলো যে যমুনা নদীকে লোভী কেন বললো? যমুনা নদী কি টাকা পয়সা চায়? যমুনা নদী কি খাবার দাবার চায়? না, যমুনা নদী চাষযোগ্য জমি চায়। যমুনা নদী কি তোমার জমি জমা সবার সয় সম্পত্তি গ্রাস করে নিয়ে চলে যায়। কিসের ভাবে? তোমার রিভার ইরোশনের থ্রুতে, নদী ভাঙনের থ্রুতে। সো এখানে এই জন্যই কি মেহেরজানের এই যে প্যাসেজটা আছে এটার মধ্যে যমুনা নদীকে গ্রিডি বলা হয়েছে, লোভী বলা হয়েছে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। তো শ্যাটার্ড বলতে গেলে আমরা কি বুঝি? শ্যাটার্ড বলতে গেলে আমরা বুঝি হলো চূর্ণ বিচূর্ণ করা, মানে একটা জিনিসকে এত ছোট ছোট টুকরাতে ভেঙেছে, এই বিষয়টা মানে একেবারে ছোট 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 টুকরা করে 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 ভেঙে ফেলেছে, ওটাকে কি বলা হয়? শ্যাটার্ড, চূর্ণ বিচূর্ণ করা। সো শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। ড্রিমস তো সবাই জানি, রাইট? ড্রিমস মানে কি? স্বপ্ন। আর হ্যাপিনেস কি? সুখ। মানে বলা হচ্ছে এই যে লোভী যমুনা আছে, এই লোভী যমুনা মেহেরজানের লাইফে যত রকমের স্বপ্ন ছিল, মেহেরজানের লাইফে যত রকমের সুখ ছিল, এই সব কিছুকেই কি ছোট ছোট টুকরা টুকরা করে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। ওই বিষয়টার কথাই কি এখানে উল্লেখ করা হয়েছে। নেক্সটে দেখো, দেয়ার আর 1000 others waiting to share the same faith like মেহেরজান। দেয়ার আর 1000 others বলতে গেলে কি বোঝানো হচ্ছে? মানে কি দেয়ার আর 1000 others মানে আরও হাজারো মানুষ আছে মেহেরজানের মতো। দেয়ার আর 1000 others waiting মানে অপেক্ষা করছে, টু শেয়ার দ্য সেম ফেথ লাইক মেহেরজান। মানে বলা হচ্ছে যে মেহেরজান লাইফে যে কষ্টটা ফিল করছে, মেহেরজানের মতো আরও হাজারো মানুষ অপেক্ষা করছে ওই লাইফটা লিড দেওয়ার জন্য, কষ্টের লাইফটা। কেন? মানে হলো যে প্রত্যেক বছরই একটা জিনিস চিন্তা করো, প্রত্যেক বছরই নদী ভাঙন ঘটে। আর এই নদী ভাঙনের কারণে প্রত্যেক বছরই অনেক পরিবার তাদের ফ্যামিলি মেম্বার্স হারায়, তাদের সয় সম্পত্তি হারায়, তাদের ইনকামের একটা সোর্স হারিয়ে ফেলে। আর এর পরবর্তীতে কি তাদের লাইফ স্ট্যান্ডার্ডই কি একেবারে লোতে চলে যায়। সো একটা জিনিস চিন্তা করো, মেহেরজান যেরকমভাবে কষ্টে মানে একটা সুখময় জীবন থেকে কষ্টে নেমে এসেছে, সেমভাবে কি যাদের নদী ভাঙনের কারণে এত ক্ষতি হয়েছে তারাও কি ওরকম একটা লাইফ লিড দেওয়ার জন্য অপেক্ষা করছে। ওই বিষয়টা এখানে কি উল্লেখ করা হচ্ছে যে প্রত্যেক বছর অনেক মানুষ মেহেরজানের মতো তাদের সয় সম্পত্তি কি নদী ভাঙনের জন্য হারিয়ে ফেলে। এটাই। এর পরবর্তীতে কি দেওয়া হয়েছে? বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স বলতে গেলে কি বোঝায়? মানে হলো ওকে, ল্যান্ড অফ রিভার্স বলতে গেলে কি বোঝায়? বাংলাদেশ কি একটা নদীমাতৃক দেশ না? এই দেশের মধ্যে 1300 নদী আছে, উই অল নো দ্যাট। সো 1300 নদী। সো এই জিনিসটার জন্যই বলা হয়েছে বাংলাদেশ একটি কি নদীমাতৃক দেশ। সো সাম অফ দ্য হুজ ব্যাঙ্কস ওভারফ্লো অর ইরোড ডিউরিং দ্য মনসুন। এখানের মধ্যে কি সাম অফ দ্য মানে বলা হচ্ছে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সাম অফ হুজ, হুজ বলতে গেলে কাদের বোঝানো হচ্ছে? নদীগুলির কথা বলা হচ্ছে। মানে কয়েকটা নদীর ব্যাঙ্কস, ব্যাঙ্কস বলতে গেলে কি তীর বা কিনারা, ওগুলিকে কি বলি আমরা? ব্যাঙ্কস। এখানে ব্যাঙ্ক বলতে কিন্তু যেখানে আমরা টাকা পয়সা রাখি ওটার কথা বলছে না। সো ব্যাঙ্কস ওভারফ্লো, ওভারফ্লো অর ইরোড মানে কি ওভারফ্লো। একটু আগে আমি বুঝিয়েছিলাম যে নর্মালি এই যে পানি যখন তোমার একেবারে নদীর যে কিটা আছে কিনারার উপরে উঠে যায়, মাটির উপরে উঠে যায়, তখন ওটাকে কি বলা হয়? ওভারফ্লো ঘটা বলে। আর ইরোড বলতে গেলে কি বোঝায়? নদী ভাঙন। বা যখন মনে করো যে কিনারাগুলি আছে, ওই কিনারার মাটিগুলি যদি এত একটা শক্তভাবে না থাকে, ওগুলি যদি ঝরঝরাভাবে থাকে, তখন নদীর পানির প্রেশারের জন্য ওটা ভেঙে চলে যায়, মানে ভেঙে নদীর জলের সাথে চলে যায়। ওটার কথাই কি বলা হচ্ছে যে মনসুনে, ডিউরিং দ্য মনসুন মানে বর্ষাকালে পানির প্রেশারের জন্য তোমার দুইটা জিনিস ঘটতে পারে, একটা হলো ওভারফ্লো ঘটে, না হলে নদী ভাঙন ঘটে, এই বিষয়টা। সো এটা আছে ইরোশন ইজ আ হার্শ রিয়ালিটি। ইরোশন নদী ভাঙন কি একটা হার্শ রিয়ালিটি। এখন রিয়ালিটি বলতে গেলে আমরা কি বুঝি? ফার্স্ট অফ অল রিয়ালিটি বলতে গেলে আমরা বুঝি হলো বাস্তবতা। আর হার্শ বলতে গেলে আমরা কি বুঝি? কষ্টের বলতে পারো, কঠোর বলতে পারো, নিষ্ঠুর বলতে পারো। সো আমরা বলতে পারি নদী ভাঙন হলো কি একটা কঠোর বাস্তবতা, কঠোর, কঠোর বাস্তবতা।
ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, মানে যেসব মানুষ নদীর কিনারা বরাবর থাকে বা নদীর তীরের আশেপাশে থাকে তাদের জন্য নদী ভাঙন একটি কঠোর বা একটা কষ্টের বাস্তবতা। কারণ কি তারা প্রত্যেক বছরই কি এই নদী ভাঙনের যেই এফেক্টগুলি আছে এগুলির জন্য তারা কি অনেক বেশি লাইফে ক্ষতিগ্রস্ত হয় ওই বিষয়টা। সো এগুলি আছে ডিউরিং ইচ মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স, মানে কি ডিউরিং ইচ মনসুন মানে প্রত্যেক মনসুনেই কি মেনি মোর ভিলেজ মানে অনেক যেই কি বলে এই গ্রাম আছে অনেক গ্রামই কি হুমকির মুখে পড়ে। থ্রেটেন মানে কি হুমকি দেওয়া, আর এখানে আর থ্রেটেন বলতে গেলে কি বোঝানো হচ্ছে যে অনেক গ্রাম হুমকির মুখে পড়ে। সো হুমকির মুখে পড়ছে কিসের হুমকি? বাই দ্য মাইটি রিভার্স। আমরা ছোটোবেলায় মাইটি ভীম দেখছিলাম না? তো এখানে মাইটি বলতে গেলে কি বোঝায়? অনেক শক্তিশালী, অনেক বেশি ব্রেভ ওদেরকে বোঝানো হয়। তো এখানে মাইটি রিভার্স বলতে গেলে বোঝানো হচ্ছে হলো অনেক শক্তিশালী নদী। কারণ কি এই নদীর জলের প্রেশারের জন্যই কি সব কিছু একেবারে বয়ে নিয়ে মানে বাহিয়ে নিয়ে চলে যাচ্ছে, মানে সবই চলে যাচ্ছে। এটার জন্যই কি বলা হচ্ছে শক্তিশালী নদী এই বিষয়টা। তো লাইক দ্য যমুনা, এখন কয়েকটা মাইটি রিভার্সের নামও বলে দেওয়া হচ্ছে। ফার্স্ট অফ অল হলো দা যমুনা, দা পদ্মা, আর কি আছে দা মেঘনা। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. It is estimated বলতে গেলে আমরা কি বুঝি? এস্টিমেটেড বলতে গেলে আমরা বুঝি হলো অনুমান করা। এস্টিমেটেড মানে কি অনুমান করা, মানে আনুমানিকভাবে বলা হচ্ছে এখানের মধ্যে। ইট ইজ এস্টিমেটেড মানে এটা অনুমান করা হয় দ্যাট রিভার ইরোশন মানে নদী ভাঙন মেক্স অ্যাট লিস্ট 1 lakh people হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। মানে বলা হচ্ছে কি মেক্স অ্যাট লিস্ট 1 lakh, প্রত্যেক বছর 1 লাখ মানুষকে কি করে হোমলেস করে। হোমলেস বলতে গেলে আমরা কি বুঝি? আশ্রয়হীন। হোমলেস মানে কি আশ্রয়হীন। সো আশ্রয়হীন করে প্রত্যেক বছর বাংলাদেশে। ইনফ্যাক্ট রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। এখন ক্লাইমেট চেঞ্জ বলতে গেলে আমরা কি বুঝি? জলবায়ুর পরিবর্তন। সো বলা হচ্ছে যে রিভার ইরোশন হলো কি একটা মেন ডেঞ্জার, ওয়ান অফ দ্য মেন ডেঞ্জার্স, যেগুলি কিসের জন্য হচ্ছে? জলবায়ুর পরিবর্তনের জন্য হচ্ছে। ইফ উই কান্ট টেক প্রম্পট অ্যাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার। বলা হচ্ছে যে ইফ উই কান্ট টেক, আমরা যদি নিতে না পারি, কি নিব? প্রম্পট অ্যাকশনস। এখন প্রম্পট অ্যাকশনস এখানে আমাদের অ্যাকশন তো আমরা বুঝি কোনো একটা কাজ করা কথা বলা হচ্ছে, কিন্তু প্রম্পট বলতে গেলে আমরা কি বুঝছি? মানে এআইকে যে আমরা প্রম্পট লিখে দিই ওটার কথা বলছে? অবভিয়াসলি না। এখানে প্রম্পট বলতে গেলে বোঝানো হচ্ছে হলো অবিলম্বে, মানে কোনো ধরনের অপেক্ষা না করে অবিলম্বে যদি আমরা কোনো ধরনের অ্যাকশন না নেই তাহলে কি ঘটবে? তাহলে টু অ্যাডাপ্ট মানে কোনো ধরনের অ্যাকশন যদি আমরা না নেই এই জলবায়ুর পরিবর্তনের সাথে মানিয়ে নিতে, তাহলে কি হবে? টু ক্লাইমেট চেঞ্জ দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার। মানে এখানে মানে সেখানে কি থাকবে? আরও হাজারো মেহেরজানস থাকবে। এখানে মেহেরজানস বলতে গেলে কি মেহেরজান কি একজন ছিল মেহেরজান, নাকি হাজারো হাজারো মেহেরজান ছিল? হাজারো মেহেরজান বলতে গেলে বোঝানো হচ্ছে যে মেহেরজানের মতো আরও হাজারো মানুষ। এখানে মেহেরজান নামটাকে এই জায়গার মধ্যে কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। মেহেরজান একজন, আর একজন তো প্লুরাল হতে পারে না, ওটা সিঙ্গুলার। বাট এখানের মধ্যে মেহেরজান দিয়ে নর্মালি হাজারো মানুষ বোঝানো হয়েছে, কারণ এটা কি একটা কমন নাউন হিসেবে ব্যবহার করা ট্রাই করেছে। সো মেহেরজানস ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার, মানে বলা হচ্ছে যদি আমরা অবিলম্বে কোনো স্টেপ না নেই, কোনো ধরনের অ্যাকশন না নেই এই ক্লাইমেট চেঞ্জের সাথে মানিয়ে নেওয়ার জন্য, মানে জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার জন্য, তাহলে প্রত্যেক বছর হাজারো মেহেরজানের মতো মানুষ কি এই কষ্টের ট্র্যাজেডিতে লাইফ কাটিয়ে যাবে, বা তারাও কি এই কষ্টের লাইফে এসে পড়বে এই বিষয়টা। সো উইথ দিস আমাদের এই পুরো প্যাসেজটা ডান, which is considered one of the most important passage in
সিন কম্প্রিহেনশন, মানে এসএসসি 26-এর জন্য ইন সিন মানে ফর সিন কম্প্রিহেনশন। সো আমরা যদি চিন্তা ভাবনা করি যে এটা আমরা পড়লাম, সো ওকে আরেকটা রিমাইন্ডার, তোমরা কি সবগুলি ভোকাবুলারি নোট করেছো? ভোকাবুলারিগুলি অনেক ইম্পর্টেন্ট, কাজ এই ভোকাবুলারিগুলি হেল্প নিয়েই আমরা এমসিকিউ সলভ করব, এই ভোকাবুলারিগুলির হেল্প নিয়েই আমরা শর্ট কোশ্চেন অ্যান্সার করব, আবার এই ভোকাবুলারিগুলির হেল্প নিয়েই কি আমরা কোশ্চেন 3ও সলভ করব। সো দিস ভোকাবুলারিজ আর অনেক ইম্পর্টেন্ট, লাইক রিয়েলি মোস্ট ইম্পর্টেন্ট। সো এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে, সেগুলি নোট করে ফেলো। সো এটা ইউনিট 2 লেসন 1 ছিল, নিচে লেখা আছে। সো আমরা ডিরেক্টলি যেহেতু প্যাসেজ শেষ আমরা এমসিকিউতে চলে যাই। এখন বিষয়টা কি যে এমসিকিউ কী কী ধরনের হয়, কয় ধরনের হয়, কিভাবে এক একটা এমসিকিউ আমাদের অ্যান্সার করতে হবে, এভরিথিং আমি এখন থেকে বোঝানো শুরু করব। সো ফার্স্ট অফ অল, ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য ফ্লেমস ড্যান্স? ফার্স্ট অফ অল, যেই ধরনের এমসিকিউ তোমরা মোস্টলি পাবা, এটার মধ্যে মেনলি তো তোমাদের কয়টা থাকে? 7 টাইম না, ABCDEFG, হ্যাঁ 7টা থাকে, রাইট? সো এই যে 7টা এমসিকিউ থাকে, এই 7টা এমসিকিউর মধ্যে তোমাদের কী কী ধরনের থাকে? কয়েকটা থাকে ভোকাবুলারির উপর রিলেট করে, কয়েকটা থাকে তোমাদের এই যে কোশ্চেন মানে প্যাসেজের মধ্যে ডিরেক্ট দেওয়া আছে, ওইটার কী রকমের অ্যান্সার হচ্ছে, প্যাসেজের যে কথাটা আছে ওইটা দিয়ে আমার বলতে হচ্ছে, আর কয়েকটা থাকে হলো কি তোমার প্যাসেজ থেকে ইনডিরেক্ট ওয়েতে তুমি কি বুঝতে পেরেছো ওই বিষয়ে থাকে। সো আমরা এটা দিয়ে শুরু করলাম। এখানে কি বলা হয়েছে? ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য ফ্লেমস ড্যান্স। তো আমার যে কোশ্চেনটা আমরা আগে বুঝি, ওয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন চিন্তা করো যে ফ্লেমস মানে অগ্নিশিখাগুলি নাচছে? যদি আমরা প্যাসেজের কথাটা একটু মনে করি, তাহলে একটু মনে করো তো প্যাসেজের মধ্যে কি বলা হয়েছিল? বাতাসের কারণে, হুইসপারিং উইন্ডের কারণে তোমার অগ্নিশিখাটা কি করছে? টলমলে হয়ে গেছে। আর এই টলমলে হওয়াটাকে কি আমরা বলছি? যে ড্যান্সিং ফ্লেমস। তো ওই বিষয়টাই কি আমাদের অ্যান্সার হওয়ার কথা। সো আমরা যদি অপশনগুলি একটু চেক আউট করি, কি বলা হয়েছে? দে লাভ টু ড্যান্স। অগ্নিশিখা কি নাচতে ভালোবাসে? অবভিয়াসলি না, এটা তো আর তোমার হিউম্যান না, রাইট? সো এটা হবে না। নেক্সটে কি দেওয়া আছে? দে আর আনস্ট্যাবল। সো দে আর আনস্ট্যাবল। সো এখানে আনস্ট্যাবল বলতে গেলে আমরা কি বুঝি? আনস্ট্যাবল বলতে গেলে আমরা বুঝি হলো টলমলে, রাইট? সো আনস্ট্যাবল মানে কি? টলমলে। সো এই জায়গার মধ্যে যদি আমরা চিন্তা করি যে তারা আনস্ট্যাবল দেখে তারা নাচছে, এখন বিষয়টা কীরকম হয়ে গেল না? আমার এখানে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কেন চিন্তা করো যে অগ্নিশিখাগুলি নাচছে, কেন চিন্তা করো? এখানের মধ্যে কিন্তু 2 ধরনের অ্যান্সার হতে পারে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে এই ফায়ার মানে অগ্নিশিখাটা কেন আনস্টেডি অবস্থায় আছে, টলমলে অবস্থায় আছে, তাহলে আমরা বলতাম হলো যে বাতাসের কারণে। কিন্তু আমার একটু যদি এই লাইনটা মনে করো, আমার এখানে কি বলা হয়েছিল? যে মেহেরজানের কাছে মনে হচ্ছিল যে অগ্নিশিখাগুলি নাচছে, আর ওই নাচা মানে নাচতে থাকা অগ্নিশিখা দেখে তার জীবনের যত কষ্ট ছিল, জীবনের যত অশান্তি ছিল, সব কিছুর কথাই কি সে মনে পড়ে গেছে, এই বিষয়টাই। সো এটাও আমাদের হবে না। নেক্সটে কি দেওয়া আছে? দে আর মেড টু ড্যান্স বাই মেহেরজান। দে আর মেড টু ড্যান্স মানে তাদের বাধ্য করা হয়েছে নাচতে বাই মেহেরজান। মেহেরজান কি তাদের বাধ্য করেছিল নাচতে? তার জীবনে অলরেডি এত অশান্তি, সে কি আগুনের শিখা দিয়ে খেলতে যাবে? এত টাইম তার আছে। নেক্সট এটা দেখো, দে ড্যান্স টু সিম্বলাইজ দ্য টার্ময়েল অফ মেহেরজানস লাইফ মানে তারা নাচছে, এটা কিসের প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে? মেহেরজানের জীবনে যে অশান্তি আছে ওই অশান্তির প্রতীক হিসাবেই কি এটা ব্যবহার করা হচ্ছে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। যে ইনডিরেক্ট মিনিংটা কী ছিল? ইনডিরেক্ট মিনিংটা ছিল যে মেহেরজান যখন এই নাচতে থাকা ফ্লেমটা দেখে, মানে যে টলমলে আগুনের শিখাটা দেখে, তখন তার কাছে মনে হয় যে অগ্নিশিখাটা নাচছে। আর অগ্নিশিখাটা নাচতে থাকা অগ্নিশিখা দেখে তার কি মনে পড়ে গেছিল? তার জীবনের যত অশান্তি ছিল, জীবনের যত টার্ময়েল ছিল, সব কিছুর কথাই কি তার মনে পড়ে গিয়েছিল। টার্ময়েলের মিনিং কি এখানে? তোমার কি বলে অশান্তি। আর সিম্বলাইজের মিনিং কি? প্রতীক হিসেবে ব্যবহার করা বা প্রতীকিত করা, এই বিষয়টা। তো আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 4। নেক্সটটা যাই। হোয়াট ইজ দ্য মোস্ট সিভিয়ার এফেক্ট অফ রিভার ইরোশন? এখন বিষয়টা হলো আসে, এফেক্টের বাংলা কি? প্রভাব। সো সিভিয়ার মানে কি? সবচেয়ে খারাপ যেটা, মানে রিভার ইরোশনের সবচেয়ে খারাপ প্রভাব কি হতে পারে ওই বিষয়টাই কি আমার এখানে জিজ্ঞেস করা হয়েছে। সো আমরা যদি এখানে সবগুলি অপশন আগে চেক আউট করি, এখানে দেখো কি বলা হয়েছে? রিভার ইরোশন মেক্স পিপল পুয়ার। নদী ভাঙন কি মানুষদেরকে গরিব বানিয়ে ফেলে?
ওকে, কাইন্ড অফ বলতে পারো রিভার ইরোশনের জন্য তারা সয় সম্পত্তি হারিয়ে ফেলে, এটার কারণে তারা গরিব হয়ে যায়, অনেক ইনডিরেক্টলি এসে পড়ে, ঠিক না? সো এটা না কাইন্ড অফ আমরা হাতে রাখি, উই আর নট শিওর ইয়েট। আমরা অন্যান্য অপশনগুলিও চেক আউট করি, দ্য অপশন দ্যাট সিমস টু আস যে বেশি কারেক্ট ওইটাইকে আমরা দাগিয়ে দিব। ওকে, সো আমরা যদি সেকেন্ড অপশনটা দেখি, রিভার ইরোশন টেক্স অ্যাওয়ে পিপলস অল প্রপার্টি, মানে রিভার ইরোশনের জন্য মানুষ তাদের সব সয় সম্পত্তি হারিয়ে ফেলে, এটাও ক্লোজ টু কারেক্ট। কিন্তু আমরা দেখতে থাকি এটা মানে দুইটা অপশনই এরকম যে আধা আধা, মানে পুরোপুরি কারেক্ট না এরকমভাবে। সো আমরা থার্ড নাম্বারটায় যাই, রিভার ইরোশন মেক্স পিপল লিভ অন এমব্যাঙ্কমেন্ট। ওকে, একটা জিনিস দেখো, রিভার ইরোশন প্রথমটার মধ্যে দেওয়া ছিল যে ওদেরকে গরিব বানিয়ে ফেলে। এখন মনে করো কিছু মানুষ, একটা মানুষ আছে তার শহরের মধ্যেও জমি জমা আছে, গ্রামেও জমি জমা আছে, এই রিভার ইরোশন কি তাদেরকে গরিব বানাতে পারলো? এটা মানুষ টু মানুষ কি বলে ডিফার করবে অবভিয়াসলি। তো এই বিষয়টা কীরকম হয়ে গেল, এই বিষয়টা এরকম যে এটা কিন্তু জেনারেল কোনো কথা না, এটা কিন্তু জেনারেল এভাবে পুরো জেনারেলের সাথে কথা বলছে, যেমন একটা জেনেরিক কথা যে রিভার ইরোশন হলেই একজন মানুষ একেবারে গরিব হয়ে যাবে, জেনেরিক বানিয়ে ফেললো না? তো এটা জেনেরিক ওয়েতে তো এটা পসিবল না। ইন দি সেম ওয়ে রিভার ইরোশন সব প্রপার্টি নিয়ে নিবে। এখন রিভার ইরোশন একটা মানুষের সব প্রপার্টি নিতেও পারে, আর যদি তার কিছু প্রপার্টি শহরে থাকে বা এমন কোনো জায়গায় থাকে যেটা নদীর আশেপাশে না, ওই সব প্রপার্টি নাও নিতে পারে। সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, এই বিষয়টাও বুঝতে হবে। তাহলে কি এই দুটো এমনও কারেক্ট না। এর পরবর্তীতে রিভার ইরোশনের কারণে পিপল লিভ অন এমব্যাঙ্কমেন্ট, মানে রিভার ইরোশন বাধ্য করে মানুষদের বাঁধের উপর থাকতে, এটা কি তোমার কারেক্ট মনে হয়? অবভিয়াসলি না। কিছু কিছু মানুষ বাধ্য হবে বাঁধের উপর থাকতে, কিছু কিছু মানুষ অন্য জায়গায় চলে যাবে, এটা তো আর জেনেরিক কোনো কিছু না এই বিষয়টা। লাস্টের এক্সাম্পলে কি দেওয়া আছে, রিভার ইরোশন মেক্স পিপল রুটলেস। রিভার ইরোশন মানুষকে বানায় কি? রুটলেস। এখন রুটলেস বলতে গেলে আমরা কি বুঝি? রুটলেস বলতে গেলে আমরা বুঝি হলো হোমলেস, মানে হলো একেবারে আশ্রয়হীন, কোনো জায়গায় যাওয়ার কোনো জায়গা নেই, থাকার কোনো জায়গা নেই, একেবারে আশ্রয়হীন যখন হয়ে যায় তাদেরকে আমরা রুটলেস বা হোমলেস বলে থাকি। ওকে, সেখানে কি রিভার ইরোশনের কারণ কি মানুষ কি হয়ে যায়? রুটলেস হয়ে যায় না, হোমলেস হয়ে যায়। তো আমাদের অ্যান্সার কি হবে? এটা। কাজ একটা জিনিস যদি চিন্তা ভাবনা করো যে সয় সম্পত্তি মানে জমি জমা আর হলো একটা বাড়ি, দুটা ডিফারেন্ট বিষয়। আমরা এখানে কনসিডার করছি, উই আর অ্যান্সারিং দিস ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ মেহেরজান। মেহেরজান এখানের মধ্যে কি রুটলেস হয়ে গেছিলো, হোমলেস হয়ে গেছিলো। আর অনেক মানুষ যারা নদীর সাইডে কোনো একটা বাসা নিয়ে থাকে বা ওখানে কোনো একটা জমি জমায় থাকে, তখন কি তারাও হোমলেস হয়ে যায়। এই বিষয়টার জন্য এখানে আমাদের অ্যান্সার কি হবে? রুটলেস। আমরা সি নাম্বারে যাই, হোয়াট ইজ মেন্ট বাই লাস্ট মনসুন। এটা আমরা আগেও বুঝেছি যে মনসুন বলতে গেলে বর্ষাকাল, আর লাস্ট মনসুন বলতে গেলে কি গত বর্ষাকাল। তোমাদের অ্যান্সার কি দাঁড়াবে? দ্য নেক্সট সামার হবে, মানে পরের যেই গ্রীষ্মকাল আসছে ওটা? অবভিয়াসলি না। দ্য প্রিভিয়াস সামার মানে গত গ্রীষ্মকাল, এটাও না। দ্য প্রিভিয়াস রেনি সিজন, এটা হবে যে গত বর্ষাকাল যেটা ছিল ওই ঋতুর কথা এখানে কনসিডার করা হচ্ছে এই বিষয়টা। লেটস গো ফর দ্য কোশ্চেন নাম্বার ডি। Which one has the closest meaning of the expression whispering wind? So whispering wind বলতে গেলে আমরা কি বুঝি? First of all, if we divide the word, like separate করি দুটা ওয়ার্ডকে, first of all whispering ওয়ার্ডটার মানে কি? আস্তে আস্তে কথা বলা। আর উইন্ডের ওয়ার্ডটার মানে কি? মানে বাতাস, রাইট? সো whispering wind অ্যাজ আ হোল কি মিন করছে? whispering wind দিয়ে আমরা বুঝি হলো বাতাস এরকমভাবে বয়ে যাচ্ছে যে মনে হচ্ছে আস্তে আস্তে কোনো একটা আওয়াজ হচ্ছে, ওই বিষয়টা। সো আমরা যদি অপশনটা দেখি, আমাদের এখানে বলা হচ্ছে এই পার্টিকুলার ফ্রেজের ক্লোজেস্ট মিনিং কোনটা ওটা খুঁজে বের করতে হবে। সো এই পার্টিকুলার ফ্রেজের ক্লোজেস্ট মিনিং কোনটা হবে? দ্য উইন্ড দ্যাট ক্রিয়েটস সাউন্ড লাইক হুইসপার, দ্য উইন্ড দ্যাট হুইসপার্স ইনটু আওয়ার ইয়ার্স, দ্য হুইসপার দ্যাট মেক্স দ্য উইন্ড ব্লো, দ্য উইন্ড দ্যাট ব্লোজ ডেইলি। বাতাস যেটা প্রত্যেক দিন বয় এটা হবে না। বাতাস যেটা বা মানে কি বলে আওয়াজ, আস্তে আস্তে আওয়াজ যেটা বাতাস বইতে সাহায্য করে, আওয়াজ কি কখনো বাতাস বইতে সাহায্য করবে? অবভিয়াসলি না। এখানে কি বলা হয়েছিল? দ্য হুইসপার দ্যাট মেক্স দ্য উইন্ড ব্লো, এটাও না। দ্য উইন্ড দ্যাট হুইসপার্স ইনটু আওয়ার ইয়ার্স মানে কি যেই বাতাসটা আছে এটা যখন আমাদের কানে হুইসপার করে, আওয়াজ করে, আস্তে আস্তে আওয়াজ করে, এটা হবে? অবভিয়াসলি না। এখন তোমার চিন্তা ভাবনা করতে হবে যে কোনটা আমাদের জন্য অ্যান্সার হবে। বাতাস যেটা আমাদের কানে এসে আওয়াজ করে, আর একটা হলো দ্য উইন্ড দ্যাট ক্রিয়েটস সাউন্ড লাইক হুইসপার।
যেই বাতাসটা হুইসপারের মতো আওয়াজ করে। সো আমাদের কানে এসে যে আওয়াজ করতে হবে এরকম না, আমাদের কানে শুনতে পারছি, সো কানে এসে আওয়াজ করছে না, যেই বাতাসটা হুইসপারের মতো আওয়াজ করে তাকেই আমরা কি বলছি? হুইসপারিং উইন্ড বলছি। সো দ্য অ্যান্সার উইল বি হোয়াট? 1. নেক্সট দেখো, হোয়াট ইজ রেসপন্সিবল ফর দ্য ডেথ অফ হার ফ্যামিলি মেম্বার্স? তার যে ফ্যামিলি মেম্বার্স ছিল, ওই ফ্যামিলি মেম্বার্সদের ডেথ মানে মৃত্যুর কারণ কি ছিল? পরিবারের সব সদস্য মৃত্যুর কারণ রেসপন্সিবল মানে মৃত্যুর দায়ী কে ছিল ওইটাই আমাকে বের করতে বলা হয়েছে। সো আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, ফ্রম দি প্যাসেজ আমরা কি জানতে পেরেছিলাম? উই গট টু নো যে তার পরিবারে যতগুলি মেম্বার্স ছিল তারা ফার্স্ট অফ অল রিভার ইরোশনের কারণে সব সয় সম্পত্তি হারিয়ে ফেলেছে। ওইটার কারণে তারা দরিদ্রতার ফেস করেছে, দরিদ্রতার কারণে তারা নিষ্ঠুর ক্ষুধা ফেস করেছে, আর এই সব কিছুর জন্য তারা রোগে অসুখে ভুগে মারা গিয়েছে। এই বিষয়টা বলা হয়েছিল না যে তারা রোগে অসুখে ভুগে তারপর মারা গিয়েছিল, এই বিষয়টা। তো আমাদের অ্যান্সার কি হবে এখানে দেখো, রিভার ইরোশন, হাঙ্গার অ্যান্ড পোভার্টি, ক্লাইমেট চেঞ্জ নাকি হুইসপারিং উইন্ড? হুইসপারিং উইন্ড কি তাদেরকে মেরে ফেলেছে? অবভিয়াসলি না। জলবায়ুর পরিবর্তন কি তাদের মেরে ফেলেছে? ইনডিরেক্ট ওয়েতে হ্যাঁ, বাট নট ইন আ ডিরেক্ট ওয়ে, এটাও না। হাঙ্গার অ্যান্ড পোভার্টি, আমরা এটা বলতে পারি যে হাঙ্গার মানে ক্ষুধা এবং দরিদ্রতার কারণে তারা কি মারা গিয়েছে। সো উই উইল সে দ্য অ্যান্সার উইল বি হাঙ্গার অ্যান্ড পোভার্টি, এই বিষয়টা। সো এই পার্টটা গেল। আর রিভার ইরোশন কেন আমরা বলছি না? কারণ কি রিভার ইরোশন ডিরেক্টলি তাদেরকে মেরে ফেলেনি। রিভার ইরোশনের কারণে সয় সম্পত্তি হারিয়েছে, ওইটার কারণে তারা দরিদ্র হয়ে গিয়েছে, ওইটার কারণে তারা নিষ্ঠুর ক্ষুধা ফেস করেছে, আর অ্যাট দি এন্ড এই সব কিছুর কারণে তারা অসুখে কষ্ট পেয়ে মারা গিয়েছে, রাইট? তাহলে মরলো কিভাবে? নিষ্ঠুর ক্ষুধার জন্য আর দরিদ্রতার জন্য, এই বিষয়টা। সো নেক্সটে যাই আমরা। এফ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড টার্ময়েল মিন? এখন বিষয়টা হলো টার্ময়েল ওয়ার্ডটার মিনিং কি? ফার্স্ট অফ অল দ্য লিটারাল মিনিং অফ দ্য ওয়ার্ড টার্ময়েল ইজ অশান্তি। ওকে, একেবারে লিটারাল মিনিং হলো কি? অশান্তি। সো এখানের মধ্যে চিন্তা ভাবনা করি, হার্ড ওয়ার্কিং বলতে গেলে কি বোঝায়? পরিশ্রমী কোনো একটা মানুষ? অবভিয়াসলি হবে না। অ্যাংজাইটি বলতে গেলে আমরা কি বুঝাই? যে অনেক বেশি উত্তেজিত এমন কোনো একটা মানুষ, মানে উত্তেজিতও বলতে পারো, বা এরকমভাবে অনেক বেশি কষ্টে আছে, অনেক বেশি চিন্তা করে, অনেক বেশি ওভার থিঙ্ক করে, এরকম মানুষকে আমরা কি বলে থাকি? যে অ্যাংজাইটিতে আছে। মানে তুমি যদি ডিরেক্ট একটা ওয়ার্ড চাও, মানে অনেক বেশি উদ্বেগ থাকে না, উদ্বেগ, ওরকমভাবে মানুষকে, মানে ওরকম কোনো একটা মানুষ বা ওরকম যে ইমোশনটা আছে ওটাকে আমরা অ্যাংজাইটি বলে থাকি। এর পরবর্তীতে কি আছে? কনফিউশন। কনফিউশন মানে কি? কনফিউশন মানে আমরা জানি হলো বিভ্রান্তি, মানে কোনো কিছু করবে কি না করবে এটা বুঝতে পারছে না, ওটাকে আমরা কি বলি? কনফিউজ হওয়া বা বিভ্রান্তিতে ভোগা। এর পরবর্তীতে কি দেওয়া আছে দেখো, আপস অ্যান্ড ডাউনস। এখন আপস অ্যান্ড ডাউনস বলতে গেলে আমরা কি বুঝি? উত্থান পতন। একটা জিনিস বোঝো, উত্থান পতন মানে আপস মানে কি উপরে ওঠা, ডাউনস মানে কি নিচে নামা, উত্থান পতন মানে উত্থান পতন, এই বিষয়টা। সো উত্থান পতনের কারণে কি হয়? তুমি যখন লাইফে যখন আপস অ্যান্ড ডাউনস অনেক বেশি হচ্ছে, তোমার লাইফে কি সুখ নাকি কষ্ট? অবভিয়াসলি কষ্ট। আর এই কষ্টটাকে আমি কি বলতে পারি? অশান্তি। আর এই অশান্তির আরেকটা মিনিং আমি সে কি বলতে পারি? টার্ময়েল। ক্লিয়ার? সো দ্য অ্যান্সার কি দাঁড়াবে? আপস অ্যান্ড ডাউনস। আপস অ্যান্ড ডাউনসের কারণে কি লাইফে অশান্তি হচ্ছে, কষ্ট পাচ্ছে, এই বিষয়গুলি। সো লেটস গো ফর জি নাম্বার কোশ্চেন। There are 1,000 others waiting to share the same faith with Meherjan. What do we mean by the word faith? faith ওয়ার্ডের মিনিং হলো, মানে ফেট ওয়ার্ডের মিনিং হলো ভাগ্য। মানে বলা হচ্ছে দেয়ার আর 1,000 আদার্স, মানে এখানে আরো হাজারো মানুষ আছে যারা অপেক্ষা করছে। কি করার জন্য অপেক্ষা করছে? শেয়ার দ্য সেম ফেথ, মানে কি সেম ভাগ্যটা শেয়ার করার জন্য, মেহেরজানের মতো সেম ভাগ্যটা শেয়ার করার জন্য তারা কি অপেক্ষা করছে। কারণটা কি? এখানে কি বোঝানোর চেষ্টা করছে যে মেহেরজান যেমন নদী ভাঙনের কারণে তার সব সয় সম্পত্তি হারিয়ে ফেলেছে, এর পরবর্তীতে কষ্টের মানে সব রকম ঝামেলার কারণে তাদের ফ্যামিলি মেম্বার্সগুলিকেও হারিয়ে ফেলেছে, সেমভাবে প্রত্যেক বছর হাজারো মানুষ নদী ভাঙনের জন্য তাদের ফ্যামিলি মেম্বার্স, সয় সম্পত্তি, জীবনের ইনকামের সোর্স, জীবনটাই হারিয়ে ফেলছে, এই বিষয়টা। সো হোয়াট ডাজ দ্য রাইটার মিন? মানে আমাদের যে লেখক আছে এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝানোর চেষ্টা করেছে? আমি অলরেডি তোমাদের বুঝিয়ে ফেলেছি সেন্টেন্সটা কি। সো আমরা দেখি কোন অপশনটার সাথে সেন্টেন্সের মিনিংটা একবারে ক্লোজেস্ট যায়।
দ্য আদার পিপল উইল সিম্প্যাথাইজ মেহেরজান। এখন সিম্প্যাথাইজ বলতে গেলে আমরা কি বুঝি? সিম্প্যাথাইজ বলতে গেলে এর আগে বোঝালো সিম্প্যাথি। সিম্প্যাথি বলতে গেলে বুঝাই হলো সহানুভূতি, ঠিক আছে, সহানুভূতি। আর সিম্প্যাথাইজ মানে কি? সহানুভূতি দেখানো। মানে বলা হচ্ছে দ্য আদার পিপল মানে অন্য মানুষরা মেহেরজানকে সহানুভূতি দেখাবে। অবভিয়াসলি না, এখানে কি বলা হয়েছে? ওয়েটিং টু শেয়ার সেম ফেট, মানে কি সেম ভাগ্য শেয়ার করার জন্য তারা অপেক্ষা করছে, মানে কি তারাও কষ্টে থাকবে। তাহলে কে কাকে সহানুভূতি দেখাবে? সহানুভূতি দেখানো তো পসিবলই না। যে কষ্টে আছে সে আরেকজনকে সহানুভূতি কীভাবে দেখাবে? সো এটা পসিবল না। নেক্সটে কি দেওয়া আছে? দ্য আদার পিপল উইল লিভ উইথ মেহেরজান, অন্যান্য মানুষগুলি মেহেরজানের সাথে থাকবে। মেহেরজানের সাথে কেন থাকবে? মেহেরজান তো ওদের চেনেও না, যদি নাই চেনে কেন থাকবে ওদের সাথে? এই বিষয়টা, এটাও তাহলে হচ্ছে না। নেক্সট এটা দেখো, মেহেরজান উইল কার্স আদার্স ফর হার ব্যাড লাক। এখন কার্স বলতে গেলে আমরা কি বুঝি? কার্স বলতে গেলে আমরা বুঝি হলো অভিশাপ। তো এখানে বলা হচ্ছে মেহেরজান নিজের খারাপ ভাগ্যর জন্য অন্যদের অভিশাপ দিবে। ওকে, ও ভালো মানুষ নাকি খারাপ মানুষ উই ডোন্ট নো, প্যাসেজের মধ্যে বলাও হয় নাই, আর প্যাসেজের মধ্যে কোনো রকমভাবে অভিশাপের কথা উল্লেখও করা হয় নাই। সো অভিশাপ তার দিচ্ছে না, এটাই আমরা বিশ্বাস করছি, ভালো মানুষ আমরা কনসিডার করলাম। নেক্সটে লাস্টের যেই পয়েন্টটা দেওয়া আছে এটা যদি একটু চিন্তা ভাবনা করে দেখো, মোর পিপল উইল বি দ্য ভিকটিম অফ রিভার ইরোশন লাইক মেহেরজান, মানে আরও মানুষ মেহেরজানের মতো এই রিভার ইরোশন মানে নদী ভাঙনের ভিকটিম হবে, এই বিষয়টার কথা বলা হচ্ছে। তো এটাই কি অ্যান্সার না? কারণ কি আরও মানুষ নদী ভাঙনের কারণে প্রত্যেক বছর তোমার হাজারো হাজারো মানে মানুষের সয় সম্পত্তি হারিয়ে যাচ্ছে, জীবনে ফ্যামিলি মেম্বার্স হারিয়ে যাচ্ছে, অ্যাজ আ হোল জীবন হারিয়ে ফেলছে, এই বিষয়টা। তোমাদের অ্যান্সার কি দাঁড়াবে? যে আরও মানুষ ভিকটিম হবে কিসের? নদী ভাঙনের প্রত্যেক বছর, লাইক মেহেরজান, মেহেরজানের মতো। এই সেন্টেন্সটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে। এইচ, মেহেরস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি বিফোর। এখন মেহেরের জীবন অনেক সুখময় ছিল। বিফোর হোয়াট? রিভার ইরোশনের আগে। রিভার ইরোশনের আগে না, মানে নদী ভাঙনের আগে। নদী ভাঙন হওয়ার কারণে যখন সে সয় সম্পত্তি সব হারিয়ে ফেলে, এটার আগে তার জীবন কি অনেক সুখময় ছিল না? তো তার জীবন যেহেতু অনেক সুখময় ছিল, তার মানে কি সে অনেক ভালোও ছিল অবভিয়াসলি। সো এই বিষয়টা সেখানে মধ্যে যদি চিন্তা ভাবনা করো, ওকে দ্য লিবারেশন, এখানে দ্য লিবারেশন বলতে গেলে কি বোঝানো হচ্ছে? দ্য লিবারেশন বলতে গেলে বোঝানো হচ্ছে হলো স্বাধীনতা। তো স্বাধীনতার আগে তার জীবন অনেক সুখময় ছিল, এটা কেমন শোনা? স্বাধীনতা তো উল্লেখ করা হয় না। সো দিস উইল বি নট আওয়ার অ্যান্সার, দিস উইল নট বি আওয়ার অ্যান্সার। নেক্সট কি দেওয়া আছে? দ্য ভিক্টরি, মানে কি বলে জয় হওয়ার পর। এখন কিসের জয় হওয়ার পর? কিসের মধ্যে জিতার পর? এটাও অ্যান্সার হবে না তাহলে। নেক্সট কি দেওয়া আছে? দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা। দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিস্ট্রাকশন? ডিস্ট্রাকশন ওয়ার্ডটার মিনিং হলো ধ্বংস বা ধ্বংসলীলা, ধ্বংসই বুঝি নেই, ঠিক আছে? সো দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা, রিভার যমুনার যে ডিস্ট্রাকশন ছিল, ধ্বংসলীলা ছিল, ওইটার আগে মেহেরের জীবন অনেক বেশি সুখময় ছিল। এখানে ডিস্ট্রাকশন বলতে গেলে কি বোঝানো হচ্ছে? এই যে ধ্বংসের কারণে নদী ভাঙন ঘটেছে, আর এই নদী ভাঙনের কারণে কি সব রকম ঝামেলা ঘটেছে। সো দিস উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। সো আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে? রিভার ইরোশন, মানে রিভার ইরোশন বলি কেন? নদী, যমুনা নদীর ধ্বংসলীলার কারণেই এত বেশি ঝামেলা আমাদের, এইটাই। এইচ, তারপর কি? আই, গ্রিডি যমুনা ইজ ইউজড হিয়ার টু ডেসক্রাইব দ্য, ও গ্রিডি যমুনা, গ্রিডি কি আমাদের লোভী, আর যমুনা এখানে নদী। তো লোভী যমুনা নদী, এই টার্মটা বা এই ফ্রেজটা ব্যবহার করা হয়েছে এখানে ব্যাখ্যা করত, মানে কি বোঝানোর জন্য এই ফ্রেজটা ব্যবহার করা হয়েছে প্যাসেজে, এটাই আমাকে জিজ্ঞেস করা হয়েছে। সো আমরা অপশনগুলি আগে চেক করি। এখানের মধ্যে বলা হয়েছে ক্রুয়েলটি অফ নেচার। নেচার মানে কি? প্রকৃতি। সো প্রকৃতির নিষ্ঠুরতাকে বোঝানোর জন্যই কি আমাদের গ্রিডি যমুনা বোঝানো হচ্ছে। সো এটা আমরা অপশনটা হাতে রাখলাম। আমরা বাকি তিনটা অপশনও বুঝে যাই, তাহলে আমরা বুঝতে পারবো কেন এটা পার্টিকুলারলি আমাদের অ্যান্সার। ডিমান্ড অফ আ কনজিউমার, ডিমান্ড বলতে গেলে আমরা কি বুঝি? চাহিদা। কনজিউমার বলতে গেলে আমরা কি বুঝি? ভোক্তা। সো একটা ভোক্তার চাহিদা এটা। লোভী যমুনার সাথে ভোক্তা কোথা থেকে আসলো, চাহিদা কোথা থেকে আসলো? এটা তো হবেই না। নেক্সট কি আছে? সাপ্লাই অফ আ কনজিউমার,
ভোক্তার কোনো কিছু দরকার ওটা সরবরাহ করা, তার কাছে পাঠানো, ওইটাই কি হয়ে যাবে? সাপ্লাই হবে। এটাও অবভিয়াসলি হবে না। লাস্টে কি দেওয়া আছে? হেল্প অফ আ কনজিউমার, মানে একটা ভোক্তার সাহায্য নেওয়া বা একটা ভোক্তাকে সাহায্য দেওয়া, এই বিষয়টার কথা বোঝানো হচ্ছে। এটাও হবে না। তার মানে কি এই তিনটা তো লাইক আকাশ পাতাল তফাৎ, একের সাথে তিন, এই বাকি তিনটা। সো আমাদের অ্যান্সার কি হবে? ক্রুয়েলটি অফ নেচার, মানে প্রকৃতির যে নিষ্ঠুরতা আছে এটার ব্যাপারে কি এই জিনিসটাকে বোঝানোর জন্যই আমাদের প্যাসেজে গ্রিডি যমুনা ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, মানে গ্রিডি যমুনা ফ্রেজটা ব্যবহার করা হয়েছে। সো আইও শেষ আমাদের। মেহেরজান ইজ আ ভিকটিম অফ, মেহেরজান কিসের ভিকটিম ছিল? ও কিসের জন্য জীবনে এত ঝামেলা ফেস করছে? ও কি ড্রট, ড্রট মানে কি খরা, খরার জন্য কি ও ঝামেলা ফেস করছে? ফ্যামিন মানে কি দুর্ভিক্ষ, ও কি দুর্ভিক্ষর জন্য ঝামেলা ফেস করছে? ও কি রিভার ইরোশন মানে কি নদী ভাঙনের জন্য ঝামেলা ফেস করছে? নাকি সাইক্লোন ঘূর্ণিঝড়ের জন্য ঝামেলা ফেস করছে? ওর জলবায়ুর পরিবর্তনের কারণে নদী ভাঙন ঘটেছিল ওখানে, এটার কারণে ও ঝামেলা ফেস করছে। সো দ্য অ্যান্সার উইল বি 3, রিভার ইরোশন। যে শেষ কে? দ্য ওয়ার্ড টার্ময়েল ইন্ডিকেটস। এখন একটা জিনিস বোঝো যে ওয়ার্ড টার্ময়েল দিয়ে আমরা কি বুঝছি। আগে একবার বলেছিলাম যে ওয়ার্ড টার্ময়েল দিয়ে মেইনলি আমরা বুঝি হলো যে অশান্তি, ঠিক আছে? এখন আমরা দেখব এই অপশনগুলির মধ্যে কোনটা দিয়ে আমি অশান্তি বুঝি, ওটাই কি হয়ে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, ফার্স্ট অফ অল রিজিড বলতে গেলে আমরা কি বুঝি? দৃঢ়ভাবে কোনো কিছু চিন্তা ভাবনা করা বা একবারে দৃঢ় শক্তভাবে থাকা, ওটাকে রিজিড বলা হয়। কনস্ট্যান্ট মানে কি ধ্রুবক বা ধ্রুব সত্য, ওটাকে আমরা কি বলবো? কনস্ট্যান্ট। রিডাকশন মানে কি হ্রাস পাওয়া বা কোনো কিছু কমিয়ে ফেলা, ওটাকে রিডাকশন বোঝায়। আর লাস্টে কি দেওয়া আছে? অ্যাজিটেশন। এখন অ্যাজিটেশন ওয়ার্ডটার লিটারাল মিনিং হলো উত্তেজিত হওয়া বা উত্তেজিত করা, এই বিষয়টা। বাট এটা বিভিন্ন বিভিন্ন সময়ে তোমরা আন্দোলন করা, লাইক উত্তেজিত করা, এইসবভাবে বোঝানো যায়। এখন একটা জিনিস চিন্তা ভাবনা করো, যখন আন্দোলন করি বা অ্যাজিটেশন বলতে গেলে বলতে পারো যে তুমি একটু ডিস্টার্বড ফিল করছো, আনকমফোর্টেবল ফিল করছো। তো আন্দোলন করলে মানুষ দুই ধরনের মিনিং হয়। যখন পলিটিক্যাল অ্যাজিটেশনের কথা বলা হয় তখন আন্দোলন করা বোঝায়, আর যখন ইমোশনাল অ্যাজিটেশনের কথা বলা হয় তখন ডিস্টার্বড ফিল করা, আনকমফোর্টেবল ফিল করা, ওটার কথা বলা হয়। দুইটার ক্ষেত্রেই কি তোমাকে একটা অশান্তির ব্যাপার বোঝানো হচ্ছে না? তুমি যখন একটা মানুষকে ডিস্টার্ব করবা তখন সে অশান্তি ফেস করবে, আর তুমি যখন আন্দোলন করবা তখন সবাই অশান্তি ফেস করবে। তো অ্যাট দি এন্ড কি অ্যাজিটেশন ওয়ার্ডটার মাধ্যমে কি টার্ময়েল ওয়ার্ডের মিনিংটা আমি বুঝতে পারছি না। সো আমাদের অ্যান্সার কি হবে? অ্যাজিটেশন। নেক্সটে কি দেওয়া আছে? দ্য ওয়ার্ড শ্যাটার, শ্যাটার্ড চূর্ণ বিচূর্ণ করা, এত ছোট ছোট টুকরাতে ভাঙবে ওই জিনিসটার ব্যাপারে। সো আমাদের অ্যান্সার কি দাঁড়াবে? টু ডিস্ট্রয় এভরিথিং, সব কিছু ধ্বংস করে ফেলা। এখন একটা জিনিস বোঝো, শ্যাটার মানে হলো পুরোপুরি ছোট ছোট টুকরা টুকরা করে ভাঙা, এটা কিন্তু সব কিছু ধ্বংস করে ফেলা না। সো এই বিষয়টাও মাথায় রাখতে হবে। তো এটা আমাদের অ্যান্সার হবে না। টু ব্রেক সামথিং ইনটু পিসেস, মানে ছোট ছোট টুকরায় কোনো কিছুকে ভেঙে ফেলা, এটা আমাদের অ্যান্সার হবে এটাই। আর বাকি কি অপশন আছে? টু ইরেক্ট সামথিং মানে কোনো কিছু দাঁড়া করানো, টু কমপ্লিট সামথিং মানে কোনো কিছু শেষ করা, এ দুটো তো হবেই না। তো টু ব্রেক সামথিং ইনটু পিসেস মানে ছোট ছোট টুকরায় একটা কোনো কিছুকে ভেঙে ফেলা, ইরেক্ট মানে দাঁড়া করানো, কমপ্লিট মানে শেষ করা, এগুলি গেল। সো আমি যেই ওয়ার্ডের মিনিং বলছি সব লিখে ফেলো। হাইয়েস্ট গেলে 1.5 পেজ, 1.5 থেকে 2 পেজ হবে। যা মানে যেই ওয়ার্ডটারই মিনিং তোমার মনে হচ্ছে যে ভাই আমি বুঝছি না বা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, ডিকশনারি কনসাল্ট করো, আমি কয়েকটা ওয়ার্ড বলছি, সবগুলি কি ওয়ার্ডের মিনিংগুলো এক জায়গায় লিখে ফেলো, আর প্রত্যেক উইকে 1-2 বার করে রিভাইজ দিবা। দেখবা 1 মাস পরে তোমার ভোকাবুলারি সেন্স এখান থেকে এখানে উঠে গেছে 1 মাসে। তুমি চিন্তা করো 2-3 মাস যদি এটা কন্টিনিউ করতে পারো, তোমার ভোকাবুলারি সেন্স এক্সপার্ট লেভেলে চলে যাবে। সো প্র্যাকটিস ম্যাটার্স। তুমি যদি প্র্যাকটিস করো সব ঠিক হয়ে যাবে, বাট উইদাউট প্র্যাকটিস যদি চিন্তা করো যে আমি শর্টকাট ওয়েতে সব শেষ করে ফেলবো, ওটা পসিবল না। আই এম বিং অনেস্ট হিয়ার, আই এম বিং টোটালি অনেস্ট হিয়ার। সো এই পার্টটা গেল। KL M, দ্য ফ্রেজ হুইসপারিং উইন্ড মিনস। এখন হুইসপারিং উইন্ড বলতে গেলে কি বোঝানো হয়েছে, এটার কথাই কি আমাদের জিজ্ঞেস করা হয়েছে। উইন্ড দ্যাট ব্লোজ from across the river, wind that blows with a hissing sound, wind that helps someone make a fire, wind that blows in summer. Wind that blows in summer বলতে গেলে কি বোঝায়? গ্রীষ্মকালে যেই বাতাস বয় ওটার কথা বলা হচ্ছে।
অবভিয়াসলি না। হুইসপারিং উইন্ডের সাথে ঋতুর কি আছে আবার, কোন ঋতুতে হচ্ছে এটা কোনো যায় আসে, এটা তাহলে হচ্ছে না। উইন্ড দ্যাট হেল্প সামওয়ান মেক আ ফায়ার, মনে করো অনেক জোরে বাতাস বইছে, ওটা কি কখনো তোমাকে মানে আগুন ধরাতে সাহায্য করবে? না। সো হুইসপারিং উইন্ড দিয়ে এটা বোঝানো হচ্ছে না। উইন্ড দ্যাট ব্লোজ উইথ আ হিসিং সাউন্ড, মানে উইন্ড যেটা একটা হিস হিস সাউন্ড, মানে হিস হিস একটা সাউন্ড করে বইছে, ওটার কথা বলা হচ্ছে। অবভিয়াসলি হুইসপারিং মানে আস্তে আস্তে আওয়াজ হওয়া, আর উইন্ড মানে কি বাতাস। সো বাতাস যেটা বইছে একটা হিসিং সাউন্ড করতে করতে, ওইটাই আমাদের কি অ্যান্সার হবে 2। আর উইন্ড দ্যাট ব্লোজ, এখানে ব্লোয়েজ না, এটা ব্লোজ ফ্রম অ্যাক্রস দ্য রিভার। অ্যাক্রস দ্য রিভার মানে কি, অ্যাক্রস বলতে গেলে আমরা বুঝি হলো ওপার থেকে এপারে যখন তোমার বাতাসটা বয়ে আসছে ওটার কথা বলা হচ্ছে। সো ওপার থেকে এপারে আসলে যে তোমার আওয়াজটা হবে, হিসিং সাউন্ডটা হবে, দ্যাট ইজ নট শিওর, রাইট? সো উইন্ড যেটা হিসিং একটা সাউন্ড করে, বাতাস যেটা এত জোরে বইছে একটা হিসিং সাউন্ড করছে, ওটাকে আমরা কি বলবো? হুইসপারিং উইন্ড বলবো। N, what is the main purpose of the author of the passage? এখানের মধ্যে পারপাস বলতে গেলে আমরা কি বুঝি? পারপাস বলতে গেলে আমরা বুঝি হলো উদ্দেশ্য, আর অথর মানে কি, যে লিখেছে মানে লেখক। তো এখানে বলা হচ্ছে আমাদের যে প্যাসেজের লেখক আছে তার মেন উদ্দেশ্যটা কি, মানে এই প্যাসেজটা লেখে সে কি বোঝানোর চেষ্টা করছে, এটাই কি আমাদের বলার মানে জিজ্ঞেস করা হচ্ছে। সো তুমি যদি অপশনগুলো একবার দেখো কি বলা হয়েছে, টু এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ রিভার, মানে কি নদীর গুরুত্বর ব্যাপারে বোঝানোর জন্য এই মানে এই প্যাসেজটা লেখা হয়েছে? অবভিয়াসলি না। নদীর গুরুত্ব হলে তো নদীর ব্যাপারে ভালো কিছু লিখতো, নদীর সব খারাপ গুণগুলি লিখেছে, তো অবভিয়াসলি এটা হবে না। নেক্সটে কি দেওয়া আছে, টু ডেসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ মনসুন। এখানে দেখো মনসুন মানে কি বৃষ্টিকাল, এখানে ডেসক্রাইব মানে কি ব্যাখ্যা করা, ইম্প্যাক্ট মানে কি প্রভাব, মানে বর্ষাকালের প্রভাবের ব্যাপারে ব্যাখ্যা করা। এখন বর্ষাকাল, হ্যাঁ বর্ষাকালে নদী ভাঙন ঘটে এটার ব্যাপারে বলা হয়েছে, বাট বর্ষাকালকে পুরোপুরি স্পেসিফিক্যালি কোনো রকমের কি বলে ইম্পর্টেন্স দেওয়া হয়নি। বর্ষাকালের কি দোষ, বর্ষাকালে বেশি জল পড়ে এতটুকুই তো, পানি পড়ে এতটুকুই তো। টু ডেসক্রাইব দ্য এফেক্ট অফ রিভার ইরোশন, এটা হলো ইম্পর্টেন্ট, যে ব্যাখ্যা করছে কিসের ব্যাপারে, ব্যাখ্যা করছে প্রভাব, কিসের প্রভাব, নদী ভাঙনের প্রভাব। নদী ভাঙনের প্রভাব ব্যাখ্যা করাই কি এই পুরো প্যাসেজের, মানে ওই পুরো প্যাসেজের মেন পারপাস, মেন থিম এটাই। তাহলে অ্যান্সার কি দাঁড়াবে, টু ডেসক্রাইব দ্য এফেক্ট অফ রিভার ইরোশন, টু ডেসক্রাইব দ্য ফেথ অফ আ ওমেন, মানে একটা মহিলার ভাগ্যর ব্যাপারে কথা বলা। কিন্তু হ্যাঁ লাইক ওইভাবে বলতে পারো, বাট নট, দিস ইজ নট দ্য থিম, রাইট? পুরো প্যাসেজের মধ্যে যদি শুধু একটা মহিলার ভাগ্যের ব্যাপারেই বলতো তাহলে লাস্টে কিন্তু জলবায়ু বা আরও হাজার হাজার মানুষ এই কষ্টটা ফিল করবে এই সব বিষয়ে বলতো না, ওই সময় শুধু ওই মেহেরজানের কাহিনীতেই থাকতো। সো এখানে আমাদের অ্যান্সার কি হবে, যে রিভার ইরোশন মানে নদী ভাঙনের যেই প্রভাবগুলি আছে ওই প্রভাবগুলিকে ব্যাখ্যা করার জন্য যেটা হচ্ছে ওই অ্যান্সারটাই কি আমার এখানে বলা হচ্ছে। সো দিস ইজ ডান। নেক্সট কোশ্চেন, মেহেরজান ইজ লিভিং ড্যাশ ইন হার মেকশিফট হাউস নাও। নাও দ্য থিং ইজ, হোয়াট ডু ইউ মিন বাই মেকশিফট? মেকশিফট বলতে গেলে আমরা বুঝি হলো যে কোনো কিছু বানিয়ে নেওয়া বা কোনো কিছু নিজের মতো বানিয়ে নিচ্ছে, মানে বস্তিতে যখন যাবা বা রাস্তার ধারে যখন দেখবা যে তারা অনেক সময় নিজের জিনিসপত্র বা নিজের একটা বানিয়ে নেয় না, ওই বিষয়টার কথা এখানে বলা হচ্ছে। তো আমরা যদি মানে নিজের একটা বাড়ি বানিয়ে নেয় না পলিথিন দিয়ে, বা মানে চাল একবার এই করে ভেঙে চুরে রয়েছে ছোটোখাটো একটা আশ্রয় একটা বানিয়ে নেয়। সো এখানে বলা হচ্ছে মেহেরজান ইজ লিভিং ড্যাশ ইন হার মেকশিফট হাউস নাও, ও কিভাবে থাকছে তার নিজের হাতে বানানো একটা লাইক কোনো মতে একটা বাসা বানানোতে, ওই জায়গাটায় কীভাবে থাকছে, কীরকমভাবে থাকছে আমরা অপশনে দেখব। উইথ হার রিলেটিভস, সে কি তার রিলেটিভস মানে তার যে এই পরিবারবর্গ ছিল, মানে পরিবারজন ছিল তাদের সাথে থাকছে? না, আত্মীয় স্বজন তো নাই, সবই তো মারা গেছে। উইথ হার হাজব্যান্ড, সে কি তার স্বামীর সাথে থাকছে? স্বামী তো মারা গেছে। উইথ হার ফ্যামিলি, তার পরিবারের সাথে থাকছে? তার পরিবারও তো মারা গেছে। অ্যালোন, সে কীভাবে থাকছে? একা থাকছে। আমাদের প্যাসেজও বলা হয়েছিল সে একা হয়ে গেছে, এখন তার জীবনও সে কি একা জীবনযাপন করছে। তোমাদের অ্যান্সার কি হবে? অ্যালোন, সে কি একা থাকছে। সো উইথ দিস আমাদের অল এক্সাম্পলস, মানে এক্সাম্পলস বলি কেন, এমসিকিউস ডান। এর পরবর্তীতে এখান থেকে আমাদের শর্ট কোশ্চেন অ্যান্সার শুরু হবে। সো এই পর্যন্ত আমরা কী কী জিনিস শিখলাম? ফার্স্ট অফ অল প্যাসেজটা পুরোপুরি বুঝলাম,
এর পরবর্তীতে ওটার মধ্যে সবগুলি ওয়ার্ডের ভোকাবুলারির মিনিংগুলি বুঝলাম, থিম এভরিথিং বুঝলাম। আর তোমরা আশা করি তোমরা নোটটা করেছো, দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ওই নোটগুলি করলাম। এখানের পরে আমরা প্রত্যেকটা এমসিকিউ কিভাবে বুঝবো, কিভাবে করব, ওই অ্যান্সারটা কিভাবে আমরা এমসিকিউর মানে এমসিকিউ প্যাসেজের ছলে বের করার ট্রাই করব, ওই সব কিছু বুঝলাম। এখান থেকে আমাদের শর্ট কোশ্চেনের ব্যাপারগুলি শুরু হবে। নাও উই আর গোয়িং টু অ্যান্সার শর্ট কোশ্চেন অ্যান্সার্স, রাইট? সো আমাদের এখানের মধ্যে মেইনলি কি বলা হয়েছিল, এমসিকিউসগুলি কিভাবে করতে হবে আমি একটু আগে বুঝালাম। নাও শর্ট কোশ্চেন অ্যান্সার্সগুলি কিভাবে আমি লিখবো, ওই জিনিসগুলি বুঝবো। ফার্স্ট অফ অল জানো কি হতে পারে, হোয়াট উই আর গোয়িং টু রাইট অ্যান্সার হিসেবে ওগুলি চেঞ্জ হবে ফর পার্টিকুলার লাইক ফর সেপারেট প্যাসেজেস অ্যান্ড অল, বাট কীভাবে লিখছি, কয় লাইনে লিখছি, কীভাবে আমাদের ফ্লোটা ঘটাতে হবে, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট হিয়ার। কোন ধরনের ওয়ার্ডগুলি তোমার ব্যবহার করা উচিত, কী কী ভোকাবুলারি আমার জানতে হবে, কতটুকু ভোকাবুলারি আমার লেখা উচিত, কয় লাইন লিখবো, সব কিছু খেয়াল করবা। সব কিছু আমি এখানে বলে দিব, যাতে একটা জিনিস কীরকম জানো, অনেক ছোট লিখলে অ্যান্সারটাও তোমাকে মার্কস দিবে না, অনেক বেশি বড় লিখলেও মার্কস দিবে না। একটা নাম্বার অফ মানে 2 থেকে 3 লাইনের মধ্যে রাখতে হবে, 2 থেকে 3 লাইন, হায়েস্ট 4 লাইন, নট মোর দেন দ্যাট। আবার মনে করো একটা স্টোরি যেভাবে বলা হয়, যেমন একটা ফ্লো থাকতে হয়, ওরকমভাবে আমাদের অ্যান্সার করতে হয়। কারণ কি এই সব কিছু মাথায় রাখলে কি অ্যাট দি এন্ড তোমার অ্যান্সারগুলি এতটা হয় যাতে তোমার 2-এ 2 পাও, 10-এ 10 পাও, এরকম একটা ব্যাপার এসে পড়ে। সো আমরা শুরু করি দ্রুত। ফার্স্ট অফ অল কোশ্চেনটা মানে অ্যান্সার করার ফার্স্ট ধাপই কি, কোশ্চেনটা ভালো মতো বুঝতে পারা, রাইট? সো ভেঙে ভেঙে আগে চিন্তা ভাবনা করো। এখানে কি বলা হয়েছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য পাস্ট লাইফ অফ মেহেরজান, মানে মেহেরজানের অতীত জীবন ব্যাপারে তুমি কি জানো। তো মেহেরজানের অতীত জীবন ব্যাপারে কি জানো, এটা যেহেতু আমাকে জিজ্ঞেস করা হয়েছে, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি মেহেরজানের অতীত জীবন রিভার ইরোশনের আগের কাহিনী, তাইলে রাইট? সো মেহেরজানের অতীত জীবন, তার জীবনে সুখময় একটা পরিবার ছিল, আর ওই পরিবারের অ্যারেবল ল্যান্ডস ছিল, তারপর আর কি ছিল, প্রপার্টিস ছিল, রাইট? সো দিস ইজ হোয়াট হার লাইফ ইউজ টু বি বিফোর রিভার ইরোশন, এটা। সো এখানে আমরা বলতে পারি, যেহেতু আমাদের অ্যান্সার দিতে হবে, আমরা বলতে পারি মেহেরজান হ্যাড আ হ্যাপি ফ্যামিলি উইথ অ্যারেবল ল্যান্ডস অ্যান্ড প্রপার্টিস। শি লস্ট অল অফ দিস টু রিভার ইরোশন। সো আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে, অ্যান্সার আমরা দিচ্ছি মেহেরজান হ্যাড আ হ্যাপি ফ্যামিলি উইথ অ্যারেবল ল্যান্ডস আর কি বলা যায়, উইথ অ্যারেবল ল্যান্ডস অ্যান্ড প্রপার্টিস। But she lost all of this to river erosion and became poor, homeless and lonely. তো আমি এখানে কি বলছি, আমরা বলছি যে মেহেরজানের একটা সুখময় মানে হ্যাপি একটা ফ্যামিলি ছিল এক সময়, উইথ অ্যারেবল ল্যান্ডস অ্যান্ড প্রপার্টিস, চাষযোগ্য জমি এবং কিছু প্রপার্টিস ছিল, বাট শি লস্ট অল অফ দিস টু রিভার ইরোশনের কাছে সে সব কিছু হারিয়ে ফেলে, অ্যান্ড বিকেম পুয়ার, হোমলেস মানে গরিব হয়ে যায়, আশ্রয়হীন হয়ে যায়, এবং লোনলি হয়ে যায়। লোনলি বলতে গেলে কি, একা হয়ে যায়, ওই বিষয়টা। সো আমরা এই নাম্বার কোশ্চেনটা ভালো মতো বুঝতে পারলাম। এখানে না ফ্লোটা খেয়াল করো, আমরা এখানে আস্তে আস্তে ফ্লো করছি, যে তার কাছে একটা জিনিস ছিল, এরপরে ওই জিনিসটা সে হারিয়ে ফেলছে, হারিয়ে ফেলার পরে সে কীরকম হয়ে গেল, তার জীবনটা কীরকম হয়ে গেল, ওই বিষয়টা আমি এখানে এক্সপ্লেন করলাম। এখন মনে করো যে তোমাকে যখন কেউ ইন্ট্রোডিউস করতে বলে, তুমি প্রথমত নাম বলো,
এর পরবর্তী তুমি কোন ক্লাসে পড়ো বা কোন জায়গায় পড়ছো, কী পড়ছো এ বিষয় নিয়ে কথা বলো, আস্তে 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 ফ্লোতে যাও না। কিন্তু যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, ইন্ট্রোডিউস করে, আর ইন্ট্রোডিউস করতে বলে, আর তুমি যদি ফার্স্টেই বলো যে আমি এখানে কাজ করি, দিস ডাজন্ট ওয়ার্ক, রাইট? ইউ হ্যাভ টু সে ইউর নেম ফার্স্ট। সো দেয়ার্স মানে এভরিথিং হ্যাজ আ ফ্লো, উই হ্যাভ টু মেনটেন দ্যাট। উইদাউট দ্যাট ফ্লো ওই জিনিসটা কি লাইক সামঞ্জস্য হয় না, মানে শুনতে ভালো লাগে না। সো এটাও একটি জিনিস যেটা আমাদের মাথায় রাখা উচিত। সো লেটস গো ফর কোশ্চেন নাম্বার বি। What is written here is, what else was brought by the river erosion to মেহেরজান's life? মেহেরজানের জীবনে আর কি এসেছিল রিভার ইরোশনের কারণে? জিনিসটা বোঝো, মেহেরজানের জীবন থেকে কিন্তু সব হারিয়ে গিয়েছিল ফর রিভার ইরোশন, বাট হিয়ার ইট ইজ আস্কড দ্যাট হোয়াট ওয়াজ ব্রট, মানে কি এসেছিল রিভার ইরোশনের সাথে মেহেরজানের জীবনে, রাইট? সো আমরা বলতে পারি মেহেরজানস ফ্যামিলি। ওকে, ফার্স্ট অফ অল না আমরা কোশ্চেনটা গুছাই যে কীভাবে লিখলে সুন্দর হবে জিনিসটা। মেহেরজানস ফ্যামিলি লস্ট, ওকে, মেহেরজানস ফ্যামিলি লস্ট অল দেয়ার প্রপার্টিস অ্যান্ড অ্যারেবল ল্যান্ডস টু, এটা বলি, মেহেরজানস ফ্যামিলি লস্ট all their properties to river erosion. They became poor and homeless. Okay, they became, হবে তো আমি দা লিখলাম কেন? They became poor and homeless. ব্রড বলা হয়েছে। ওকে, এটা বলতে পারি যে মেহেরজানের জীবনে রিভার ইরোশনের কারণে সে সব রকম প্রপার্টিজ হারিয়ে ফেলে, আর প্রপার্টিজ যখন হারিয়ে ফেলে সে কি হয়ে যায়? গরিব এবং হোমলেস হয়ে যায়। সো এই জিনিসটা আমরা বলতে পারি যে তার জীবনে কি এসেছিল রিভার ইরোশনের কারণে? ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি, মানে ক্ষুধা, মানে যে তুমি গরিব হয়ে গেছো, তোমার কাছে খাবারের কিছু নেই অবভিয়াসলি। সো ক্ষুধা এবং মানে কঠোর ক্ষুধা এবং দরিদ্রতা এসেছিল রিভার ইরোশনের কারণে তার জীবনে। সো ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড poverty was brought ঠিক আছে। সো আমরা অ্যান্সারে কি দিলাম? মেহেরজানের ফ্যামিলি সব রকম প্রপার্টিজ হারিয়ে ফেলে টু নদী ভাঙন। দে বিকেম পুয়ার অ্যান্ড হোমলেস। সো আমরা বলতে পারি অতএব ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি ওয়াজ ব্রট বাই দ্য রিভার ইরোশন। ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি কি এসেছিল রিভার ইরোশনের সাথে মেহেরজানের জীবনে, এটাই। C number, could you tell what would be the future effect of river erosion? আমার এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে রিভার ইরোশনের ভবিষ্যতে কি ধরনের প্রভাব ফেলতে পারে ওই বিষয়টা, রাইট? সো আমরা বলতে পারি ফার্স্ট অফ অল যে মেহেরজান তার জীবনে সব প্রপার্টিস হারিয়ে ফেলে, আর এটাও বলতে পারি যে মেহেরজান বিকেম হোমলেস অ্যান্ড লোনলি ডিউ টু রিভার ইরোশন। এভরি ইয়ার মানে প্রত্যেক বছর মেহেরজানের মতো হাজারো মানুষ তাদের সয় সম্পত্তি নদী ভাঙনের জন্য হারিয়ে ফেলে। সো ফিউচার এফেক্ট এটাই হবে যে হাজারো মানুষ
নদী ভাঙনের জন্য তাদের সয় সম্পত্তি এবং আশা ভরসা সব হারিয়ে ফেলবে। সো এটাই আমরা যদি লিখতে যাই তাহলে আমাদের অ্যান্সার কি হবে? মেহেরজান became homeless and lonely due to river erosion. ওকে, এরপরে যদি আমরা বলি যে এভরি ইয়ার thousands of people share the same faith as Meherjan. So the future effect of river erosion the future effect of river erosion will be thousands of people losing all their properties and becoming poor, homeless and hopeless. Okay, so the answer becomes Meherjan became homeless and lonely due to river erosion. Every year thousands of people share the same faith as Meherjan. মানে আমি বলছি মেহেরজান আশ্রয়হীন এবং একা হয়ে যায় রিভার ইরোশনের জন্য। প্রত্যেক বছর থাউজেন্ডস অফ পিপল শেয়ার দ্য সেম ফেথ, মানে সেম ভাগ্য শেয়ার করে মেহেরজানের মতো। সো দ্য ফিউচার এফেক্ট মানে ভবিষ্যতে এটার প্রভাব, রিভার ইরোশনের প্রভাব যেটা ভবিষ্যতে পড়বে ওটা হলো থাউজেন্ডস অফ পিপল রিভার ইরোশনের জন্য তাদের সব সয় সম্পত্তি হারিয়ে ফেলবে এবং মেহেরজানের মতো কি হয়ে যাবে? হোমলেস হয়ে যাবে, হোপলেস হয়ে যাবে এবং গরিব হয়ে যাবে। এই বিষয়টা ডি নাম্বার করে ফেলি অ্যান্সার দ্রুত। ক্যান ইউ সাজেস্ট সাম স্টেপস টু প্রিভেন্ট রিভার ইরোশন? ওকে, রিভার ইরোশনকে প্রিভেন্ট করার জন্য আমাদের কি কি স্টেপস নেওয়া উচিত? ফার্স্ট অফ অল আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়াই রিভার ইরোশন ইভেন হ্যাপেন্স। রিভার ইরোশন অ্যাকচুয়ালি হ্যাপেন্স ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ কি? জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তনের জন্য নদী ভাঙন ঘটে। এখন জলবায়ুর পরিবর্তন হ্যাপেন্স ফর হোয়াট? জলবায়ুর পরিবর্তন হয় হলো এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য, মানে কি পরিবেশ দূষণের জন্য। সো আমরা বলতে পারি যে রিভার ইরোশন ঘটে হলো জলবায়ুর পরিবর্তনের জন্য, আবার জলবায়ুর পরিবর্তন ঘটে হলো তোমার পরিবেশ দূষণের জন্য। সো ফার্স্টলি হোয়াট উই শুড ডু ইজ কন্ট্রোল অর লাইক স্টপ এনভায়রনমেন্টাল পলিউশন। সেকেন্ডলি আরেকটা জিনিস যেটা বলতে পারি ওটা হলো আমাদের যে নদী আছে না, নদীর যে একেবারে বটম লেয়ারগুলি অনেক বেশি অপরিষ্কার থাকে, মানে মাড, তারপর হলো আলতু ফালতু জিনিসপত্র দিয়ে ভরা থাকে, যার কারণে নদীর মধ্যে জলের যে ক্যাপাসিটি, ধরার যে ক্যাপাসিটি আস্তে আস্তে না কমতে থাকে। সো আমাদের উচিত ওই নদীর বটম লেয়ারগুলি পরিষ্কার করানো, যাতে নদীর আগের ক্যাপাসিটিটা আবার ফেরত আসে আর জল যাতে ওভারফ্লো না করে, এই বিষয়টা। সো এটা গেল সেকেন্ড চয়েস।
আর থার্ড চয়েস কি হতে পারে? থার্ডলি আমরা বলতে পারি যে নদীর আরেকটা জিনিস কি হয়, আমাদের যে ব্যাংকগুলি আছে মানে নদীর যে তীর, নদীর তীরগুলির উপরে কি পানির জন্য অনেক বেশি প্রেশার পড়ে। আর যখন পানির জন্য অনেক বেশি প্রেশার পড়ে বর্ষাকালে, তখনই কিন্তু ওই প্রেশারগুলি যখন নদীর তীরগুলি হ্যান্ডেল করতে পারে না, তখনই ওরা ভেঙে যায়, ভঙ্গুর অবস্থায় আছে এই কারণে। সো হোয়াট উই ক্যান ডু ইজ, ফার্স্ট অফ অল আমরা যদি চাই একটা ইমব্যাঙ্কমেন্ট মানে একটা বাঁধ লাগাতে পারি বা বাঁধ এস্টাবলিশ করতে পারি, ওই বাঁধটার কাজ কি হবে? ওই বাঁধটার কাজ হবে নদীর উপরে যে জলের প্রেশারটা আছে ওইটা যাতে কন্ট্রোল করা যায়, যাতে ওখানে আর নদী ভাঙনটা না ঘটে। দিস ক্যান হ্যাপেন। অ্যান্ড আনাদার থিং দ্যাট উই ক্যান ডু ইজ যে নদীর তীরগুলি আছে না, ওই নদীর তীরে গাছ লাগানো। ফার্স্ট অফ অল বোঝো, গাছগুলি যখন বড় হবে, গাছের বিষয়টা কি লং রানের বিষয়, মানে অনেক বছর লাগবে বিষয়টা, বাট গাছ যখন বড় হয় তাদের যে রুটস আছে ওটা কি আস্তে আস্তে ছড়িয়ে যায় না? সো যখন গাছের রুটসগুলি আস্তে আস্তে ছড়ায়, তারা কি করে একটা পরিমাণ মাটি ধরে রাখে, আর যত পুরাতন গাছ হয় তত বেশি মাটি তারা ধরে রাখতে পারে। সো তীরের দিকে মাটিগুলি শক্ত হবে, তো ওই কারণে তখন কি মাটিগুলো অত আর ভঙ্গুর থাকবে না, যাতে জলের প্রেশারের জন্য ভেঙে বয়ে যায়, ওই জিনিসটা আর হবে না। সো দিস আর দ্য সলিউশন দ্যাট আই থিঙ্ক। আরও অনেক সলিউশনস আছে, মানুষ জাস্ট ওটা করতে চায় না দেখে ওটা প্রিভেন্ট করতে পারছে না, বাট আরও অনেক সলিউশনস আছে। সো আমরা অ্যান্সার দেওয়া স্টার্ট করি। রিভার ইরোশন ওকে না, দ্য মেইন রিজন দিয়ে শুরু করি। দ্য মেইন রিজন behind river erosion is climate change. And okay, and climate change again happens, climate change again happens due to environmental সো আমরা কি বলছি যে মেন যে কারণটা আছে রিভার ইরোশনের পেছনে, ওটা হলো ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন। আর জলবায়ুর পরিবর্তন হয় কেন? এনভায়রনমেন্টাল পলিউশন। সো আমরা এটা বলতে পারি, সো টু প্রিভেন্ট এনভায়রনমেন্টাল পলিউশন না দিয়ে রিভার ইরোশন ফার্স্টলি উই নিড টু, ফার্স্টলি অনেকগুলি সলিউশন আমরা দিব, তো ফার্স্টলি দিয়ে শুরু করি। ফার্স্টলি উই নিড টু স্টপ এনভায়রনমেন্টাল pollution. ওকে, এনভায়রনমেন্টাল পলিউশন এই পার্টটা গেল। এর পরবর্তীতে আমরা বলতে পারি সেকেন্ডলি, দ্বিতীয়ত আমাদের কি করা উচিত? সেকেন্ডলি উই শুড ড্রেজ, মানে বটম লেয়ার যেগুলি থাকে, ড্রেজ দ্য বটম লেয়ার অফ রিভার্স। ড্রেজ বলতে গেলে হলো যে নদীর যে নিচের পার্টগুলি থাকে না, নিচের লেয়ারগুলি, আমি একটু আগে যেটা বুঝালাম, ওগুলি ক্লিন করা হলো ড্রেজ করা বলে এই বিষয়টা। সো ড্রেজ দ্য বটম লেয়ার অফ রিভার্স, এটা গেল। অ্যান্ড ফাইনালি, অলরেডি বড় হয়ে গেছে অ্যান্সারটা, তো আমি আর বেশি বড় না করি। ফাইনালি উই হ্যাভ টু, ওকে উই হ্যাভ টু না, উই শুড দে, কাজ এগুলো কে করবে, করা উচিত বলি। উই শুড build
embankments to control the water pressure on the river banks. ওকে, গাছের রিজনটা দিলাম না, গাছের সলিউশনটা দিলে আবার অ্যান্সার বেশি বড় হয়ে যাবে, থাকুক এটা। সো আমরা বলছি সো টু প্রিভেন্ট রিভার ইরোশনটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের ফার্স্টলি যেটা করা উচিত ওটা হলো এনভায়রনমেন্টাল পলিউশনটাকে স্টপ করা উচিত। সেকেন্ডলি যেটা করা উচিত ওটা হলো প্রত্যেকটা নদীর বটম লেয়ারটা ক্লিন করা উচিত। আর ফাইনালি যেটা করা উচিত ওটা হলো যে আমাদের বাঁধ বানানো উচিত, যেটার ভাবে বা যেটার থ্রুতে আমরা নদীর তীরের উপরে ওয়াটার প্রেশার যেটা আছে ওটাকে কন্ট্রোল করতে পারবো এই জন্য। সো এই পার্টটা গেল, ডি নাম্বার শেষ, মানে 4টা কোশ্চেন শেষ, রাইট? সো ই নাম্বারে যাই আমরা। ই নাম্বারের মধ্যে কি বলা আছে দেখো, দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। মানে ডান্সিং যে ফ্লেমসগুলি, আমরা এই লাইনটা প্যাসেজে একবার পড়িয়েছি আর ওই সময় আমি বুঝিয়েছিও। সো আগে আবার একটু পড়ো যে ফ্লেমসগুলি নাচছিল কেন, কাজ উইন্ডের কারণে, বাতাস আসছিল, ওটার কারণে মেহেরজান যখন আগুন ধরানোর চেষ্টা করছিল ওই ফ্লেমসগুলি নাচছিল। সো আমরা যেটা বলতে পারি মেহেরজানের জীবনে, যেহেতু মনে করে একটা জিনিস বোঝো যে ফ্লেমসগুলি নাচছিল, এটা দিয়ে আমি কি বুঝছি, আনস্টেডি একটা বিষয় বুঝছি না, বা আনস্ট্যাবল একটা জিনিস বুঝছি না। তো আরেকটা জিনিস কি বোঝানো হচ্ছে যে মেহেরজান এইগুলি দেখে তার জীবনের যে অশান্তিগুলি ছিল, টার্ময়েল কি অশান্তি, রাইট? অশান্তিগুলি যেগুলি ছিল ওগুলির ব্যাপারে মনে করেছে। সো আমরা যেটা বলতে পারি মেহেরজান একটা স্লামে থাকে, সে যখন দেখলো যে ড্যান্সিং ফ্লেমসগুলি যখন সে দেখলো, সে তার জীবনের সবগুলি লস, সবগুলি পেন, সবগুলি সাফারিংসের ব্যাপারে মনে করলো, বা এগুলি তার মনে করিয়ে দিল ড্যান্সিং ফ্লেমটা। আর এখানে ড্যান্সিং ফ্লেম দিয়ে কি বোঝানো হচ্ছে, ইজ বিং কম্পেয়ার্ড উইথ দি আপস অ্যান্ড ডাউনস। তার জীবনে যে উত্থান পতন এগুলি যে ছিল, এগুলি কি ড্যান্সিং ফ্লেমসের সাথে সে কম্পেয়ার করছে। কেন? ড্যান্সিং ফ্লেমসও কি আনস্ট্যাবল, এই আছে উপরে, এই জ্বলছে, এই জ্বলছে না, এই জ্বলছে, এই জ্বলছে না। আর তার জীবনেও কি উত্থান পতন ঘটেছে, এই সে খুব সুখী ছিল, হঠাৎ করে সে কি কষ্টে এসে পড়লো, এই বিষয়টা। সো আমরা যদি অ্যান্সারটা গোছানো ট্রাই করি তাহলে আমাদের অ্যান্সারটা কী দাঁড়াবে দেখো, মেহেরজান lives in a slum. The dancing flames remind her of all the loss, pain and sufferings of her life. Sufferings of her life. Here the phrase dancing flames is compared is being compared with the ups and downs, with the ups and downs of her life. গেল। সো যেটা বললাম ওটাই লিখেছি যে মেহেরজান লিভস ইন আ স্লাম, মেহেরজান একটি বস্তিতে থাকে। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড হার অফ অল দ্য লস,
পেন অ্যান্ড সাফারিংস অফ হার লাইফ। ড্যান্সিং ফ্লেমের কারণে তার জীবনে যত ক্ষতি, কষ্ট এবং সাফারিংগুলি ছিল ওগুলি তাকে মনে করিয়ে দিচ্ছে। হিয়ার দ্য ফ্রেজ ড্যান্সিং ফ্লেমস, ড্যান্সিং ফ্লেমস যে ফ্রেজটা ব্যবহার করা হচ্ছে এটা কিসের সাথে তুলনা করা হচ্ছে? তার জীবনের যত আপস অ্যান্ড ডাউনস আছে ওটার সাথে তুলনা করা হচ্ছে। সো এর পরবর্তীতে আসবে হলো এফ নাম্বার। সো মেইন জিনিস হলো এখন পর্যন্ত আমরা 5টা কোশ্চেন সলভ করলাম। কিভাবে তুমি প্যাসেজ থেকে বের করবা, ইনডিরেক্টলি কীভাবে ইনডিরেক্ট অ্যান্সারগুলি কীভাবে তুমি ভালো করে লিখবা, এর পাশাপাশি তোমরা কিভাবে একটা ফ্লো মেনটেন করবা, কিভাবে তোমার 2 থেকে 3 লাইনের মধ্যে তোমার পুরো অ্যান্সারটা গুছানো উচিত, এভরিথিং আমি বুঝিয়েছি। এখানের মধ্যে আমি আরও কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিয়েছি। এই সবগুলি কোশ্চেন তুমি ভালো মতো প্র্যাকটিস করবা। মেনলি 15টা এমসিকিউ দিয়েছিলাম আর এখানে 10টা শর্ট কোশ্চেন আছে, এর মধ্যে 5টা তো আমি সলভ করিয়ে দিলাম। এই কয়েকটা করলে তোমার এই প্যাসেজের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। সো এইভাবেই এই কোশ্চেনগুলি ভালো মতো সলভ করো, প্র্যাকটিস করো, জাস্ট দি ওয়ে আই টট ইউ। ওকে, যেভাবে আমি প্রথম 5টা সলভ করেছি এই 5টা তুমি ওইরকমভাবেই সলভ করবা। ওইটাই। সো নেক্সটে আমরা যেটা শুরু করব ওটা হবে কি আমাদের কোশ্চেন 3। কোশ্চেন 3 বিষয়টার মধ্যে কি থাকবে? কোশ্চেন 3 এর মধ্যে সবার আগে কি থাকে? একটা ছোট প্যাসেজ থাকে। আর ওই ছোট প্যাসেজ থেকে আমরা কি করি? ওই ছোট প্যাসেজ থেকে আমরা একটা উইদাউট ক্লুজ সলভ করি, রাইট? সো এখানের মধ্যে ওই ছোট প্যাসেজটা আমরা আগে বুঝবো। ওই আগের যে সিন কম্প্রিহেনশনের যে প্যাসেজটা ছিল ওটার মতোই আমরা এই প্যাসেজটাও ভালো মতো ডিপে গিয়ে বুঝবো। ডিপে গিয়ে বোঝার পরে এটার থ্রুতে কিভাবে উইদাউট ক্লুজ সলভ করতে হয় ওটাও আমরা ভালো মতো বুঝবো। অ্যান্ড অ্যাট দি এন্ড আগে যেটা বলেছিলাম সাজেশন তো থাকছেই। সো আমরা আগে দ্রুত প্যাসেজটা পড়া শুরু করি। এখানে দেখো কি বলা হয়েছে, হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। মানে বলা হচ্ছে যে হিউম্যানস কি করতে পারবে না? হিউম্যানস পারে না, কি করতে পারে না? চেঞ্জ করতে পারে না। চেঞ্জ মানে কি? পরিবর্তন করা বা বদলে ফেলা। কি চেঞ্জ করতে পারে না? সূর্যের রেডিয়েশন, সানস রেডিয়েশন। রেডিয়েশন বলতে গেলে আমরা কি বুঝি? রেডিয়েশন বলতে গেলে আমরা বুঝি হলো বিকিরণ। আর বিকিরণ কি অ্যাকচুয়ালি? সান যে আলো বিকিরণ করে না, রে বিকিরণ করছে যে, এটার কথাই বলা হচ্ছে। মানুষ যদি চায় ওটাকে কি সে বন্ধ করে দিতে পারবে বা কোনো রকমভাবে চেঞ্জ করতে পারবে? অবভিয়াসলি না। এই জিনিসটা এখানে কি উল্লেখ করা হচ্ছে। আবার আরেকটা জিনিস কি, নর দ্য আর্থস অরবিট। আর্থস অরবিট বলতে গেলে কি বোঝায়? আর্থস অরবিট হলো, ফার্স্ট অফ অল অরবিট যদি একবার লিটারাল বাংলা হলো পথ। আর্থ যেই পথ দিয়ে তোমার সানের চারিপাশে ঘোরে ওই পথটা কি মানুষ কোনো রকমভাবে চেঞ্জ করতে পারবে? দ্যাট ইজ অলসো নট পসিবল। এটাই বলা হচ্ছে যে মানুষ যদি চায় তাহলে কোনোভাবেই কি সানের বিকিরণ আর আর্থের পথ চেঞ্জ করতে পারে না। এরপরে দেখো কি বলা হয়েছে, বাট দে ক্যান কন্ট্রোল, কিন্তু তারা পারে কি করতে? কন্ট্রোল করতে পারে। কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ করা। তারা পারে নিয়ন্ত্রণ করতে। কি নিয়ন্ত্রণ করতে পারে? ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস। মানে গ্রিন হাউস গ্যাসেসের যে বাড়ার, মানে গ্রিন হাউস গ্যাসেসের পরিমাণ যে রেগুলার বাড়ছে এই বিষয়টাকে কি মানুষ চাইলে নিয়ন্ত্রণ করতে পারে। অ্যান্ড ইটস এফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, মানে গ্রিন হাউস গ্যাসেসের যে পরিমাণ এটা যে রেগুলার বাড়ছে এই বিষয়টাও কি মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। এবং গ্রিন হাউস গ্যাসেসের যেই এফেক্ট মানে প্রভাব যেটা পরিবেশের উপর পড়ছে ওটাও চাইলে সে নিয়ন্ত্রণ করতে পারে। এরপরে কি দেওয়া আছে দেখো, only during the last 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere and we humans can be held responsible for this. Only during the last 100 years মানে জাস্ট লাস্ট 100 বছরেই কি কার্বন ডাইঅক্সাইডের যে কনসেন্ট্রেশন, কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বলতে গেলে কি বুঝি? CO2 যে আছে, CO2-র ঘনত্ব হ্যাজ বিন রেজড অ্যালার্মিংলি মানে কি? উদ্বেগজনকভাবে। উদ্বেগজনক মানে কি? উদ্বেগজনক মানে হলো এমন একটা স্টেট যেই স্টেটে তুমি যদি এখন আর উদ্বেগ না নাও তাহলে অনেক বেশি লেট হয়ে যাবে। এরকম যে জিনিসটা বোঝায় ওটাকেই কি আমরা অ্যালার্মিংলি ইউজ করি। মানে হলো এখন স্টেপ নিতেই হবে, ওটাই কি বোঝায় কি অ্যালার্মিংলি। যেমন যখন তুমি সকালবেলা অ্যালার্ম যখন বাজে তখন কি উঠে যাওয়ার সময় হয়ে গেছে না? সেমভাবে যখন অ্যালার্মিংলি ব্যবহার করা হয় তখন আমরা এরকম বুঝবো যে এমন একটা সিচুয়েশন যখন তোমার একটা স্টেপ নিতেই হবে, যদি না নাও তাহলে লেট হয়ে যাবে এই বিষয়টা।
সেখানে বলা হচ্ছে অ্যালার্মিংলি ইন দ্য অ্যাটমসফিয়ার, মানে কার্বন ডাইঅক্সাইডের যে ঘনত্ব আছে অ্যাটমসফিয়ারে উদ্বেগজনকভাবে বেড়েছে। রেজড মানে কি বাড়া। অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস। অ্যান্ড এই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েছে, ঘনত্ব বেড়েছে অ্যাটমসফিয়ারে, বায়ুমণ্ডলে, অ্যাটমসফিয়ার মানে কি বায়ুমণ্ডলে, এটার কারণকে, এটার জন্য দায়ীকে আমরা, এটাই এখানে বলা হয়েছে উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস। ওকে, সো এই পার্টটা গেল। রেসপন্সিবল মানে কি দায়ী। নেক্সটে দেখো কি বলা হয়েছে, দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। মানে বলা হচ্ছে দ্য মেইন কজ অফ ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল, এই যে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা যে আছে এটার যে বৃদ্ধি, এই বৃদ্ধির মেইন কজটা কি? এই বৃদ্ধির মেইন কজ বায়ুমণ্ডলে হলো কি বার্নিং অফ ফসিল ফুয়েলস। এই যে আমরা এই কি বলে এই জন্য বলে জীবাশ্ম জ্বালানি, যে মানে মেনলি যে জ্বালানিগুলি আমরা যে ব্যবহার করি, এই জ্বালানিগুলি যে আমরা রেগুলারলি কি পোড়াচ্ছি, বার্ন করছি, এটাই কি মেন কারণ বিহাইন্ড দ্য অ্যালার্মিং রেট of increase or behind the increment or increase of what carbon dioxide in the atmosphere. ওকে, সো আমার এখানে এই জিনিসটাই বুঝতে হবে যে আমাদের এখানের মধ্যে জীবাশ্ম যেই জ্বালানিগুলি আছে ওগুলি পোড়ানোই হলো কি আমাদের মেন কারণ এই সব ঝামেলার। নেক্সট দেখো কি বলা হয়েছে, সিন্স দ্য এন্ড অফ 19th সেঞ্চুরি, মানে 19th সেঞ্চুরির এন্ড থেকে, 1900 শতকের এন্ড থেকে, 1900 শতক শেষ হয়েছে কখন 1899, 1900 থেকে কি আমার 20 শতক শুরু হয়ে গেছে। সো 1900 শতকের শেষ থেকেই কি আমাদের এই ঝামেলা শুরু। সিন্স দ্য এন্ড অফ 19th সেঞ্চুরি ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, মানে শিল্প কারখানা, ওই যে শিল্প কারখানার যে কাজকর্মগুলি আছে ওই শিল্প কারখানার কাজকর্মের মধ্যে আমার কি দরকার, এনার্জি প্রয়োজন। আর ওই এনার্জির জন্য আমার কি দরকার, ফসিল ফুয়েল মানে জ্বালানি প্রয়োজন। আর ওই জ্বালানি পোড়ানোর কারণে কি হয়, কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। কার্বন ডাইঅক্সাইড কি একটা গ্রিন হাউস গ্যাস, ওই গ্রিন হাউস গ্যাসের জন্য কি হয় গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্টের জন্য কি হয় সব ঝামেলা এটাই। সো নেক্সটে কি বলা হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড র্যাপিডলি। লাস্ট 1900 শতকের লাস্ট থেকে কি এই যে ইন্ডাস্ট্রিয়াল শিল্প কারখানার যে এই কাজকর্ম আছে এটা অনেক বেশি ভাবে, অনেক দ্রুতভাবে কি হয়েছে বৃদ্ধি পেয়েছে। অ্যান্ড টু মেনি ফ্যাক্টরিজ দিস ফ্যাক্টরিজ রিকোয়ার এনার্জি, এই ফ্যাক্টরিগুলির কি প্রয়োজন, এই ফ্যাক্টরিগুলির প্রয়োজন হলো শক্তি মানে এনার্জি, which was produced through the combustion of coal, which was produced মানে কি উৎপাদন করা হয়, which is মানে এই যে এনার্জির কথা বলা হচ্ছে, এই এনার্জি উৎপাদন কিভাবে হয়, from the combustion of coal। কম্বাশন বলতে গেলে আমরা কি বুঝি, কম্বাশন বলতে গেলে আমরা বুঝি হলো পোড়ানো। অক্সিজেনের সংস্পর্শে থাকা অবস্থায় যখন তুমি কোনো কিছু পোড়াও ওটা কি আমরা কি বলি, কম্বাশন, এই বিষয়টা। সো কম্বাশন অফ কয়েল, মানে কয়লা তো একটা কি বলে জ্বালানি না, ওই হিসাবে বলছে। বিসাইডস কয়েল মানে কয়েলের পাশাপাশি আদার সোর্সেস অফ এনার্জি সাচ এজ মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওয়ার অলসো বার্নড টু হিট আওয়ার হাউসেস, মানে কয়েলের পাশাপাশি আরও অনেক সোর্সেস অফ এনার্জি আমরা কি করি পুরাই, যেমন মিনারেল অয়েল, ন্যাচারাল গ্যাস, এগুলি সব কি আমরা পুরাই টু হিট আওয়ার হাউসেস। কিসের জন্য, আমাদের হাউস মানে বাড়িগুলি যে আছে এগুলিকে হিট করার জন্য, গাড়ি দৌড়ানোর জন্য মানে গাড়ি চালানোর জন্য, এয়ারপ্লেনস চালানোর জন্য, এরোপ্লেনস চালানোর জন্য, আবার কি ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য। এসব কারণে কি আমরা জ্বালানি জ্বালিয়ে থাকি। নাওয়াডেজ অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল, মানে নাওয়াডেজ 85 ক্যান ইউ ইভেন ইম্যাজিন 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল। ক্রুড অয়েল বলতে গেলে কি বুঝি, ক্রুড অয়েল বলতে গেলে আমরা বুঝি হলো ফার্স্ট অফ অল অয়েল কি তেল, ওই তেলটাই তো জ্বালানি রাইট। সো এখানে ক্রুড অয়েল বলতে গেলে বোঝায় হলো অপরিষ্কার, মানে এখন পর্যন্ত মানে সোর্স করেছে বাট এখন পর্যন্ত ওটা পরিষ্কার করে নাই, ঠিক আছে, মানে কারণ ওই যে অয়েলের মধ্যে যেটা মাটি থেকে বের করে আনা হয় ওটার মধ্যে আরও অনেক কিছু মিক্স থাকে, ওটা যদি ডিরেক্টলি ব্যবহার করো তাহলে আরও অনেক লাইক কি বলে হার্মফুল গ্যাসেস প্রডিউস করবে। সো আমরা ওটাকে ক্লিন করি, ক্লিন করার আগে স্টেটটাকে আমরা ক্রুড অয়েল বলে থাকি। ক্রুড অয়েল আর বিং বার্নড ডেইলি,
মানে প্রত্যেক দিন বার্ন করা হচ্ছে। এভরি টাইম আ ফসিল ফুয়েল র ম্যাটেরিয়াল ইজ বার্নড, মানে প্রত্যেকবার যখন একটা ফসিল ফুয়েলের র ম্যাটেরিয়াল যেটা আছে ওটাকে পোড়ানো হয়, ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, মানে প্রত্যেকবার যখন একটা ফসিল ফুয়েল মানে জ্বালানি একটা র ম্যাটেরিয়ালকে পোড়ানো হয়, সে প্রত্যেকবারই কি উৎপাদন করে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, এই বিষয়টা। সো উইথ দিস আই হোপ তোমরা এই পুরো প্যাসেজটার কমপ্লিট একটা ধারণা পেয়ে গেছো। সো এই কমপ্লিট ধারণা যেহেতু হয়ে গেছে, আমরা কি করব, এটা রিলেটেড একটা উইদাউট ক্লু সলভ করে ফেলবো, যেটা থেকে তুমি এই ধারণা পাবা যে কিভাবে আমাদের সবগুলি অ্যান্সার করতে হয়। ফার্স্ট অফ অল, ইট ইজ ট্রু দ্যাট মোস্ট অফ দ্য ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারাল মানে কি প্রাকৃতিক, আর ফেনোমেনান মানে কি ঘটনা, ফেনোমেনা মানে কি ঘটনা, ওয়েট, ফেনোমেনা মানে কি ঘটনা। সো আমরা বলছি যে ইট ইজ ট্রু মানে এটা সত্যি যে মোস্ট অফ দ্য প্রাকৃতিক ঘটনা আর বিয়ন্ড হিউম্যানস কন্ট্রোল, মানে কি এটা সত্যি যে প্রাকৃতিক যে ঘটনাগুলি ঘটে, এই মোস্ট প্রাকৃতিক ঘটনাগুলি কি মানুষের নিয়ন্ত্রণের বাইরে, বিয়ন্ড মানে কি বাইরে, কোনো কিছুর বাইরে থাকা, নিয়ন্ত্রণের বাইরে, এই জিনিসটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। নেক্সটে দেখো, yet they can dash some aspects like the greenhouse effect by their wise activities, মানে yet কিন্তু এছাড়াও কি তারা পারে, কি করতে পারে, কিছু একটা অ্যাসপেক্ট মানে কিছু এই বিষয় কিছু একটা করতে পারে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, yet they can একটা মোডাল ভার্ব দেওয়া আছে, এরপরে এখানে খালি, তার মানে এখানে ভার্ব বসবে, অবভিয়াসলি ভার্ব বসলো, এটা বুঝলাম। সো ভার্ব কিছু একটা করতে পারে, কি করতে পারে, কিছু বিষয় নিয়ে, অ্যাসপেক্ট মানে কি বিষয়। সো বিষয়গুলি লাইক দ্য গ্রিন হাউস এফেক্ট বাই দেয়ার ওয়াইজ অ্যাক্টিভিটিস। আমি যদি প্যাসেজটা একটু চিন্তা ভাবনা করি, প্যাসেজের মধ্যে কীরকম বলা হয়েছিল যে মানুষ অনেক কিছু কন্ট্রোল করতে পারে না, বাট যদি চায় সে কি করতে পারে, গ্রিন হাউস এফেক্টসের এই বিষয়গুলিকে কন্ট্রোল করতে পারে। তো আমাদের অ্যান্সার কি হবে এখানে, yet they can control, অ্যান্সার কি হবে, control some aspects like the greenhouse effect by their wise activities. wise মানে কি বুদ্ধি, ওয়াইজ মানে হলো অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি ইন্টেলিজেন্ট, এরকম মানে অনেক বেশি জ্ঞানী অ্যাক্টিভিটিসগুলির থ্রুতে বা অনেক বেশি বুদ্ধিমান অ্যাক্টিভিটিসগুলির থ্রুতে। কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মেইন ড্যাশ অফ ইট। গ্রিন হাউস এফেক্টের এটা দিয়ে কি আমার ইটটা বোঝানো হচ্ছে না, এই ইট দিয়ে কিন্তু গ্রিন হাউস এফেক্টকেই বোঝানো হচ্ছে, রাইট। আর এই গ্রিন হাউস এফেক্টটা কি, কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস এফেক্টের জন্য কি অ্যাকচুয়ালি মেন কজ বা মেন রিজন, কারণ কি এখানে অলরেডি মেন বলা আছে। সো আমরা এখানে একটা নাউন দরকার, সো অ্যাডজেক্টিভ নাউন, মানে অ্যাডজেক্টিভ নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, রাইট। সো এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভের মতো রোল প্লে করবে এই হিসাবে। সো আমরা বলতে পারছি যে কার্বন ডাইঅক্সাইড হলো এই গ্রিন হাউস এফেক্টের জন্য কি একটা মেন রিজন বা একটা মেন কজ। তো আমি এখানে অ্যান্সার কি বলবো, রিজন, বা ইফ ইউ ওয়ান্ট কজও বলতে পারো, টোটালি ডিপেন্ডস অন ইউ। কার্বন ডাইঅক্সাইড ইজ বিং ড্যাশ ইন দ্য অ্যাটমসফিয়ার বাই দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। এখন কার্বন ডাইঅক্সাইড, ওকে ওয়েট এক মিনিট, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি, হচ্ছে কিসের জন্য হচ্ছে, ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড কিছু একটা হচ্ছে বাই দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। এখন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডে রিলিজ করা হচ্ছে এইসবের কারণে, রাইট, বা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছে, এইসব কিছু বলতে পারি। তো আমরা যদি বলি যে কার্বন ডাইঅক্সাইড ছাড়া হচ্ছে কি বায়ুমণ্ডলে, কিসের ভাবে, কিভাবে, এই যে জীবাশ্ম জ্বালানিগুলি জ্বালানোর মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইডগুলি বায়ুমণ্ডলে ছাড়া হচ্ছে। সো দ্য অ্যান্সার বিকামস ইজ বিং রিলিজড, গেল। সো এই পার্টটা, নেক্সট এটা কি আছে, ইন ফ্যাক্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস হ্যাভ গিভেন রাইজ টু মেনি ফ্যাক্টরিজ ওয়ার কয়েল ইজ ড্যাশ ফর এনার্জি। মানে এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল যেই ফ্যাক্টরিজগুলি আছে মানে অ্যাক্টিভিটিস যেগুলি আছে ওগুলির ওখানে কি পরিমাণ বেড়ে গেছে, কয়েলের ব্যবহারটা বেড়ে গেছে। আমরা কি বলতে পারি এখানের মধ্যে, আমরা বলতে পারি কয়েল ইজ ড্যাশ ফর এনার্জি, মানে কয়েলকে কিছু একটা করা হচ্ছে এনার্জির জন্য। আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স ফার্স্ট, তারপর হলো কি তোমার
প্যারাগ্রাফের মানে এই যে প্যাসেজের কি হলো মেন লক্ষ্য, এই দুটো জিনিস যদি বুঝতে পারো তাহলে দেখবে সবগুলি ওয়ার্ড না মাথায় এসে পড়ছে। সো মেনি ফ্যাক্টরিজ কি করে কয়েলের সাথে, যাতে তারা এনার্জি করতে পারে, ফর এনার্জির জন্য কিছু একটা করতে পারে। অবভিয়াসলি কয়েল পোড়ায়, তো আমরা অ্যান্সার কি বলবো, ইজ ড্যাশ। এখন একটা জিনিস বোঝো, কয়েল আমার কি এখানে সাবজেক্ট না? এটা তো মনে করো সেন্টেন্স শুরু হয়েছে এখান থেকে, এটা কি তোমার রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন পরে এখানে আরেকটা ক্লজ হিসেবে যদি কনসিডার করি, এটা কি আমার কয়েল আমার এখানে সাবজেক্ট। আর কয়েল যখন সাবজেক্ট হয়, কয়েলের উপর কি, কয়েলের সাথে আমি কিছু করছি না। যখন আমার সাবজেক্টের উপর কাজ করা হয়, ফার্স্ট অফ অল যখন সাবজেক্ট কাজ করে তখন অ্যাক্টিভ ভয়েস, যখন সাবজেক্টের উপরে কাজ করা হয় তখন প্যাসিভ সেন্সে আমার অ্যান্সার করা লাগে। প্যাসিভ সেন্সে যখন অ্যান্সার করবা তখন আমার কি করতে হবে, ইজ মানে আমার একটা টু বি ভার্ব, এরপরে ভার্বের V3 ফর্ম। সো ভার্বের V3 ফর্ম, আমি কয়েল কি করি, পোড়াই। পোড়ানোর ইংলিশ কি, বার্ন। আর বার্নের V3 ফর্ম কি, বার্নড। এই পার্টটা। আর লাস্টে কি আছে, মোরওভার মিনারেল অয়েল, ন্যাচারাল গ্যাস আর অলসো ইউজড ফর ভেরিয়াস ড্যাশ। এখন মিনারেল অয়েল, ন্যাচারাল গ্যাস এসব কিছু কি আমরা ব্যবহার করি ফর ভেরিয়াস ড্যাশ। এখন এসব কিছু আমরা ব্যবহার করি ফর ভেরিয়াস রিজনস, ভেরিয়াস পারপাসেস, ভেরিয়াস কজে, মানে আরও অনেক কিছু বলা যায়। সো আমি এখানে বললাম যে বিভিন্ন উদ্দেশ্যে আমরা মিনারেল অয়েল, ন্যাচারাল গ্যাসও মানে কি বলে ব্যবহার করে থাকি ফর এনার্জি। ঠিক আছে, এই বিষয়টা। উইথ দিস আই হোপ তোমরা পুরোপুরি কোশ্চেন 3 বুঝতে পারছো। আই হোপ না, আই বিলিভ তোমরা কোশ্চেন 3 বুঝতে পারছো। কাজ লাইক আমি এখানে তোমাকে কি বুঝালাম, আমি তোমাকে বুঝালাম যে কিভাবে তোমরা একটা সেন্টেন্সের মিনিং বুঝবা। ফার্স্ট অফ অল আমি দেখি যেই পার্টিকুলার সেন্টেন্সের জন্য তুমি অ্যান্সারটা বানাচ্ছ বা অ্যান্সারটা খুঁজছো ওটাও বুঝবা, আর পুরো প্যাসেজটার মধ্যে কী ধরনের মিনিং তারা এক্সপ্রেস করতে চাচ্ছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট টু। ওকে, বাই আন্ডারস্ট্যান্ডিং বোথ অফ দিস তখন তুমি একটা কারেক্ট অ্যান্সার বের করতে পারবা। আর এর পাশাপাশি তোমাদের পার্টস অফ স্পিচগুলি বোঝা ইম্পর্টেন্ট। তারপর হলো তোমার কোন সময়ে কীভাবে এই জিনিসগুলি বলা লাগে এই বিষয়গুলি জানাও ইম্পর্টেন্ট। সো গ্রামারের পার্টটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, দোজ আর রিয়েলি ইম্পর্টেন্ট। যেমন এখানের মধ্যে যেই রুলটা ব্যবহার করলাম এটা তোমার রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসছে। এখানে যে রুলটা ব্যবহার মানে এখানে যে রুলটা ব্যবহার করলাম এটা তোমার গ্যাপ ফিলিং অফ অ্যাক্টিভিটি, মানে উইথ ক্লুজের ব্যাপারটা, উইদাউট ক্লুজের ব্যাপারটা ওখান থেকে আসছে। এখানেও তো তোমার রাইট ফর্ম অফ ভার্বের এখান থেকে আসছে। সো এখানে যে উইদাউট ক্লুজের পার্টটা আছে এটা অনেক কিছু ইম্পর্টেন্ট, মানে এটা তোমার লাইক প্যাসেজটাও বোঝা লাগে, তোমার ইউনিটিও মেনটেন করা লাগে সবগুলি লাইনের, আর এর পাশাপাশি তোমার গ্রামাটিক্যালিও একটু সেন্সিবল হতে হয় এই বিষয়গুলো। সো কোশ্চেন 3 ইজ ডান। কোশ্চেন 3 যেহেতু ডান হয়ে গেল, তো আমরা এরপরে চলে যাই। এরপরে কি অনেক বেশি অপেক্ষায় রাখা হলো, আমার এখানে সাজেশন এসে পড়ছে। সো সাজেশনের মধ্যে আমরা যেটা করব, এখানের মধ্যে সিন কম্প্রিহেনশনের কোশ্চেন 1 কোশ্চেন 2 রিলেটেড যে সাজেশনগুলি আছে ওগুলি আমরা দেব। সো এখানের মধ্যে যেগুলি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, মেহের জান, দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ ফর কোশ্চেন 1 and 2, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এটা আমি সবচেয়ে উপরে রেখেছি আর এটাই আমি শেষ করে দিয়েছি। সো এই জন্য এটা গেল। এরপরে হিউম্যানস ক্যান নিদার, এটা হলো সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট। তারপর এভরিওয়ান মাস্ট প্লে, এটাও অনেক ইম্পর্টেন্ট। দ্য মালদ্বীপস, জাহির রাইয়ান, প্রীতিলতা, এগুলি কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলি সবার আগে সবচেয়ে যত বেশি পারো এগুলি প্র্যাকটিস করবা, সবাই একবারে ঝাঁঝাপালা করে ফেলবা। এগুলি হলো ঝাঁঝাপালা করে ফেলবা। এরপরে আরও কিছু আছে, এই যে এগুলি আছে এগুলো জাস্ট ইম্পর্টেন্ট, এগুলি জাস্ট চোখে দেখে যায়, নট দ্যাট ইম্পর্টেন্ট মানে দেখে যায়। বাট এর আগেরগুলি যেই 5টা 6টা বললাম ওই 6টা পুরো ঝাঁঝাপালাভাবে প্র্যাকটিস করবা, কারণ ওগুলি থেকে একটা না একটা তোমার কমন পড়বেই, দ্যাটস ফর শিওর। আর এগুলি হলো জাস্ট ফর প্র্যাকটিস, মানে একটু দেখে গেলা, চোখে দেখে গেলা, একটু রিডিং পড়ে চলে গেলা, ভোকাবুলারিগুলি একটু প্র্যাকটিস করে নিলে এখান থেকে, দ্যাটস আর কিছু না। কিন্তু আগেরগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলি হলো কাইন্ড অফ ইম্পর্টেন্ট বাট লেস দেন দেম। সো এই পার্টটা গেল। সো কোশ্চেন 1 আর 2 এর জন্য ছিল এগুলি। কোশ্চেন 3 এর জন্য এয়ার পলিউশন, হিউম্যানস ক্যান নিদার, প্রীতিলতা, নেপাল দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট, দ্য মালদ্বীপস, দে হ্যাড ড্রিমস, এগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর কোশ্চেন 2, মোস্ট ইম্পর্টেন্ট। আর সেম ওয়েতে এগুলি হলো সবচেয়ে বেশি রকমভাবে প্র্যাকটিস করবা, ভালো মতোভাবে শেষ করবা। আর এই যে পার্টগুলি আছে মানে এইগুলি যে আছে এগুলি জাস্ট দেখে যাবা,
কোশ্চেন 3 এর জন্য। জাস্ট চোখ বুলায় গেল একবার, চোখ বুলায় গেল, আর কিছুই না। সো এভাবে দেখবা হলো কি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি আছে এগুলি পুরো ভালো মতো প্র্যাকটিস করবা ফর বোথ কোশ্চেন 1, 2 অ্যান্ড 3। আর যেগুলি ইম্পর্টেন্টে দেওয়া আছে জাস্ট চোখ বুলায় গেলা, দেখে গেলা যে হ্যাঁ আমি এগুলি পারি, ভোকাবুলারিগুলো একটু দেখে গেলাম, প্যাসেজগুলি একটু রিডিং পড়ে গেলাম, দ্যাটস অল, আর কিছুই না। সো উইথ দিস আজকের ফুল ক্লাস তোমাদের শেষ। অ্যান্ড যদি কেউ এখন পর্যন্ত, যেহেতু তোমরা সবাই অপেক্ষা করছো, তোমাদের সবার জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই। ওকে, যেহেতু এটা আছে নেক্সট ক্লাস প্রবাবলি আমি দিব আনসিন প্যাসেজের উপরে। ডেটটা আমার অ্যাকচুয়ালি মনে নেই। কালকে, আজকে তো এটা গেল, কালকে পরশুদিন মেবি আবার আনসিন প্যাসেজ। সো আনসিন প্যাসেজের জন্য দেখা হবে আবার। বাই, বেস্ট অফ লাক।